যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হুসেন আহমেদ বলছে দাদা ভুলে গেছেন। না, ভুলি নাই, ভুলি নাই। এখন তো তোমাদের টানাই ক্লাস নিচ্ছি, তোমাদের ভুলবো কিভাবে? সপ্তাহে তোমাদের 4 দিন 3 দিন করে ক্লাস নেওয়া লাগতেছে। সো ভাইয়া, অভ্যন্তরীণ কাঠামো কি? অভ্যন্তরীণ কাঠামো এটা কোথায় পাইলা? অভ্যন্তরীণ কাঠামো এটা এটা মেবি বস্তু, মানে তুমি যে কাঠামোতে আছো সেই কাঠামো থেকে পরিমাপ করলে মেবি ওই কাঠামোটাই অভ্যন্তরীণ কাঠামো, এটাই হয়তো বোঝানো হয়েছে। এটা ইংরেজি বলতে পারলে হয়তো বলতে পারতাম। ঠিক আছে, বাংলা অনুবাদ অনেক সময় ধরো ইংরেজি বই থেকে বাংলা অনুবাদ যখন করা হয় তখন এমন মনে করো যে একটু বেশ শক্ত বাংলা ভাষা ব্যবহার করা হয়, যেটা আসলে মানে ওইভাবে ধরা যায় না। ইংরেজিটা বলতে পারলে ভালো হইতো। ভাইয়ের এফআরবি ক্লাস কবে থেকে? জানুয়ারি থেকে, মেবি জানুয়ারি 10 তারিখ থেকে। ওকে। তো আজকে একটু অসুস্থ আছি, আমার মাথাটা প্রচন্ড ধরছে। তো আমি শুরু করি, দেখি যতক্ষণ পড়াইতে পারি। তো আমরা কি পড়ছিলাম? আমরা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতার ব্যাপারটা, দৈর্ঘ্য সংকোচন, এই আপেক্ষিকতার ব্যাপারটা লরেন্জ রূপান্তর থেকে কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখছিলাম। এবং গত ক্লাসে লরেন্জ রূপান্তরে কিন্তু অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তোমরা বোর্ড বই খুঁজে দেখবা, লরেন্জ রূপান্তরে কিন্তু কোনো ম্যাথ প্রবলেম বইয়ে নাই। ঠিক আছে, বইয়ে যেগুলো আছে ওইগুলা হচ্ছে নর্মাল দৈর্ঘ্যের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা, বিশেষ করে আজকে যে ম্যাথ প্রবলেম গুলো করবো এগুলাই। তো লরেন্জ রূপান্তরের ম্যাথ প্রবলেম গুলো যদি তুমি বোঝো তাহলে আজকের কনসেপ্ট, থিওরি এবং ম্যাথ প্রবলেম গুলো বুঝতে আরো সুবিধা হবে। মূলত আসলে থিওরি অফ রিলেটিভিটির ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে লরেন্জ রূপান্তরটাকে খুব ভালো করে বোঝা। গ্যালিলিও রূপান্তরটা যে কেন ভুল এবং গ্যালিলিও রূপান্তর থেকে কিভাবে আমরা সঠিক রূপান্তর অর্থাৎ লরেন্জের রূপান্তরটাকে নিয়ে আসি, এই জিনিসটা বুঝতে পারাটাই হচ্ছে এই অধ্যায়ের মূল জিনিস। এটা বুঝতে পারলেই তুমি বাদ বাকি টপিকও খুব সহজে বুঝতে পারবা। তো আমরা গত ক্লাসে এল এবং এল নট এই দুইটা জিনিস কিন্তু দেখছিলাম, যে কোনটাকে আমরা এল ধরবো, কোনটাকে আমরা এল নট ধরবো। অনেকে এই জিনিসটা ভুলভাবে বুঝে বা ভুলভাবে ভাবে যে মহাকাশে থেকে যদি মহাকাশে যদি বস্তু থাকে তার দৈর্ঘ্য যদি পরিমাপ করা হয়, অর্থাৎ যেটা রকেটে করে ভি বেগ নিয়ে গতিশীল, ভি ধ্রুব বেগ নিয়ে যদি গতিশীল থাকে, ওই কাঠামোতে যদি বস্তু থাকে তাহলে সেটা হচ্ছে এল, আর যদি স্থির কাঠামোতে বস্তু থাকে তাহলে সেটা হচ্ছে এল নট। তো এরকম অনেকে এইভাবে চিন্তা ভাবনা করে। তো ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে কে পর্যবেক্ষণ করতেছে তার উপর ডিপেন্ড করে। তুমি ধরো পর্যবেক্ষণ করবা, বস্তু সেই কাঠামোতে আছে, ঠিক আছে, তুমি পর্যবেক্ষণ করতেছো যে কাঠামোতে বস্তু সেই কাঠামোতেই আছে, তাহলে ওই দৈর্ঘ্যটা এল নট। এবার এটাকে যদি অন্য কাঠামো থেকে কেউ পরিমাপ করে, ঠিক আছে, অন্য কাঠামো থেকে কেউ পরিমাপ করে তাহলে সে পরিমাপ করবে এল। অর্থাৎ ঘটনা যার সাপেক্ষে স্থির, ঘটনা যার সাপেক্ষে স্থির, ঠিক আছে, সে পরিমাপ করবে এল নট। আর ঘটনা যার সাপেক্ষে গতিশীল সে পরিমাপ করবে এল। এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, দাদা মাইক অফ করেন। নাহলে কাঁপে উঠবে। এই এই এই, কি করলা এটা? মাইক অফ করতে আজকে ভুলে গেছে, তোমরা কথা বলা শুরু করে দিছো। জি জি জি, এটা তো ভালো না। হ্যালো, এখন তো দেরি করে তো মাইক অফ হওয়াটা মুশকিল। দেখো তো মাইক অফ হয়েছে, কথা বলো তো দুই একজন। না, আর কথা শোনা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। ওকে, মাইক অফ করে দিয়েছি। তো চলো দেখো, একটু মনে করি কি ছিল, একটু মনে করি যে এটা হচ্ছে এস কাঠামো, তার সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে এস ড্যাশ কাঠামো গতিশীল। তো এই কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে আর এই কাঠামোতে আরেকজন পর্যবেক্ষক আছে। কোনো একটা ঘটনা ঘটছে, ধরো এই দুইটা বাল্ব জ্বলে উঠছে, যে একটা বাল্ব জ্বলে উঠলো, এখানে একটা বাল্ব জ্বলে উঠলো, এই দুইটা বাল্ব জ্বলে উঠলো, বাল্ব দ্বয়ের মধ্যকার দূরত্ব এ পরিমাপ করলে সেটা পরিমাপ করবে ডেল এক্স। এ যদি পরিমাপ করে, এটাকে যদি এ পরিমাপ করে, এ যদি এটাকে পরিমাপ করে তাহলে পরিমাপ করবে ডেল এক্স ড্যাশ। এই যে বাল্ব দুইটা জ্বলে উঠলো, এই বাল্ব দুইটা জ্বলার সময় ব্যবধান এ যদি পরিমাপ করে, পরিমাপ করবে ডেল টি। আর এ যদি ওই বাল্ব দুইটা জ্বলার সময়টাকে পর্যবেক্ষণ করে তাহলে সেটা হচ্ছে ডেল টি ড্যাশ, সেটা পরিমাপ করবে ডেল টি ড্যাশ। এবার আমাদের সূত্রগুলা কেমন ছিল? লরেন্জ রূপান্তরের সূত্রগুলা, যদি এ পরিমাপ করে x তাহলে x হবে x ড্যাশ প্লাস vt ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কয়ার মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা x, এটা লিখে ফেলবা যদি সূত্র লিখতে না পারো একবারে। তারপরে ডেল x ড্যাশ ডেল t ড্যাশ বসাই দিবা, ঠিক আছে। আর যদি এখান থেকে
এ এক্স হিসাব করে, এ এক্স ড্যাশ হিসাব করে, তাহলে হবে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ডেল এক্স ড্যাশ, ডেল এক্স আর ডেল টি। আর সময়ের ব্যাপারটা যদি বলি টি, তাহলে হবে টি ড্যাশ প্লাস ভি সি ড্যাশ ডিভাইডেড বাই, সরি কি ছিল, হ্যাঁ ভি টি যদি হয় তাহলে এক্স ড্যাশ, ভি এক্স ড্যাশ ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তোমরা কিন্তু সূত্র ভুলে যাইতে পারবে না, সূত্র ভুলে গেলে কিন্তু আর হবে না। আর টি ড্যাশ যদি পরিমাপ করি তাহলে টি ড্যাশ সমান সমান টি মাইনাস ভি ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই টি হচ্ছে ডেল টি ড্যাশ ডেল এক্স ড্যাশ, ডেল টি ড্যাশ ডেল টি ডেল এক্স, এই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতার এই ব্যাপারটাকে বলা হয় কাল দীর্ঘায়ন। সময়ের আপেক্ষিকতা, এমন ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে মাথায় একেবারে ভার হয়ে আছে। সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়ন, সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়ন। এবার আসো, দুইজন পর্যবেক্ষক দুই কাঠামো থেকে সময় হিসাব করবে, কোন একটা ঘটনা ঘটার সময়। আমরা সেই সময়ের আপেক্ষিকতা দেখতে চাই এবং সময়ের আপেক্ষিকতার এই ব্যাপারটাকে কেন কাল দীর্ঘায়ন বলা হয় সেটা আমরা একটু দেখতে চাই। ওকে, দাদা লরেন্জের বেগের রূপান্তর পড়াবে না? অবশ্যই পড়াবো, আমি কোনো কিছু বাদ দিয়ে পড়াই? সবই পড়াবো। দেখো, মনে করো এই কাঠামো ছিল এস কাঠামো, তার সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল কাঠামো, এটা ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল কাঠামো। এই ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল মানে কেউ মনে করো রকেটে করে চলে যাচ্ছে, এই যে হচ্ছে রকেট, এই রকেটটা ধ্রুব ভি বেগ নিয়ে যাচ্ছে। এবার রকেটের মধ্যে কোনো একজন পর্যবেক্ষক আছে, আর এখানে কোনো একজন পর্যবেক্ষক আছে, এখানে কোনো একজন পর্যবেক্ষক আছে। এবার দেখো, চিন্তা করে মনে করো ঘটনাটা ঘটছে এখানে, একটা ঘটনা ঘটার সময়। তো ধরো ঘটনাটা ঘটছে এখানে, কি ঘটনা? ধরো এখানে বসে ভাত খাইছে, এটা হচ্ছে ঘটনা। এইখানে বসে এই যে হাতে প্লেট নিয়ে ভাত খাইছে। তো কতক্ষণ ধরে এই ভাত খাইলো? দেখো যেখানে ছিল এই পয়েন্টে দাঁড়ায় ভাত খাইছে, এই পয়েন্টে বসে বসে ভাত খাইছে, দৌড়ায় ভাত খায়নি, হেঁটে হেঁটে ভাত খায়নি, কিন্তু এই পয়েন্টে বসেই ভাত খাইছে। তাহলে এই পয়েন্টে বসে ও ভাত খাইলো, তাহলে এই ভাত খাইতে যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে ডেল টি, তাই না? যেহেতু এই কাঠামোতে ডেল টি। আচ্ছা বলো তো, ভাত খাইলো তো একই জায়গায় বসে ভাত খাইলো। এই ভাত খাইছে যেখানে বসে, এই যে এখানে বসে ভাত খাওয়া শুরু করছিল, হাত ধুয়ে ভাত খাওয়া শুরু করছিল, ওই জায়গায় বসেই ভাত খাওয়া শেষ করছে। তাহলে একে যদি আমি বলি তুমি ভাত কোথায় বসে খাইলা, পরিমাপ করো, যেখানে বসে খাইলা ওই জায়গাটা পরিমাপ করো, ওই জায়গার দূরত্ব ব্যবধান, ভাত খাওয়া শুরু, ভাত খাওয়া শেষ, দূরত্ব ব্যবধান পরিমাপ করো। দূরত্ব, কোথায় বসে ভাত খাইছো সেই দূরত্ব ব্যবধান। ও হেঁটে হেঁটে ভাত খায় নাই কিন্তু। তাহলে বলো তো কি হবে? ও শুরু করছে ভাত খাওয়া, এখানে বসে ভাত খাওয়া শুরু করছে, শুরুর সময় যেখানে ছিল, ভাত খাওয়া শেষ হয়েছে সেই সময় তো সে সেখানেই আছে। তাহলে ডেল এক্স কত? এই যে ডেল এক্সটা 0। বলতো এ যখন একে দেখবে তখন কি একে এক জায়গায় বসে ভাত খাইতে দেখবে? বলো এ যদি ওকে দেখে ভাত খাইতে, ও বসে ভাত খাচ্ছে, এক জায়গায় বসে ভাত খাইতে দেখবে না? এক জায়গায় বসে কিন্তু ভাত খাইতে দেখবে না। কেন এক জায়গায় বসে ভাত খাইতে দেখবে না? কারণ ও গতিশীল। দেখো ও গতিশীল মানে দেখো এর থেকে ধরো এই দূরত্বে ভাত খাচ্ছিল, গতিশীল, একটু পরে তো এখানে চলে গেছে, রকেট তো সরে গেছে, তাহলে তখন এর দূরত্ব কিন্তু এটা। তাহলে ওর কাছে মনে হবে ও ভাত খাইতে খাইতে পিছাই যাচ্ছে, তাই মনে হবে না? তাহলে এর কাছে কিন্তু একই জায়গায় বসে ভাত খাচ্ছে বলে মনে হবে না। তাহলে এর কাছে যেটা মনে হবে ডেল এক্স ড্যাশ দ্যাট ইজ 0, সরি এটা নট 0, মানে এটা 0 হবে না। এবার কতক্ষণ বসে ভাত খেলো ও সেই সময়টা পরিমাপ করবে ডেল টি ড্যাশ। আমরা এবার এই ডেল টি এবং এই ডেল টি ড্যাশ এদের মধ্যে সম্পর্কটা আছে। তাহলে কি 0? ডেল এক্স ড্যাশ 0,
তাহলে ডেল এক্স ড্যাশ 0 দেওয়া আছে, ডেল এক্স ড্যাশ 0 দেওয়া আছে, ডেল টি সরি 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 ডেল এক্স ড্যাশ 0 না, ডেল এক্স 0 দেওয়া আছে, এটা তো নট 0, সরি, ডেল এক্সটা 0 দেওয়া আছে, আমার ডেল টি এবং ডেল টি ড্যাশের মধ্যে সম্পর্কটা লাগবে। তাহলে ডেল টি ড্যাশ, এই যে টি ড্যাশের সূত্র, এই যে এখানে, এই যে ডেল টি ড্যাশ, তাহলে ডেল টি মাইনাস মাইনাস ভি ডেল এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ডেল এক্স কত? ডেল এক্স 0, ডেল এক্স 0। তাহলে অতএব কি পাইলাম? ডেল টি সমান সমান ডেল টি ড্যাশ সমান সমান ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই হচ্ছে সূত্র, হয়ে গেল সূত্র সময়ের আপেক্ষিকতার। এবার কথা হচ্ছে কোনটাকে আমরা নট ধরবো আর কোনটাকে আমরা নট ধরবো না, মানে টি টি নট, কোনটাকে টি ধরবো কোনটাকে টি নট ধরবো। একই কথা, ঘটনা যার সাপেক্ষে স্থির সে যে সময়টা পরিমাপ করবে সেটাই প্রপার টাইম, দ্যাট ইজ টি নট। ঘটনা যার সাপেক্ষে স্থির, ঠিক আছে, ঘটনা যার সাপেক্ষে স্থির সেটা প্রপার টাইম, দ্যাট ইজ টি নট। ঘটনা যার সাপেক্ষে গতিশীল, ঠিক আছে, যে গতিশীল মানে যে ভাত খাওয়ার ঘটনাটাকে গতিশীল দেখবে তার কাছে টি। তাহলে দেখো এ তো বসে ভাত খাচ্ছে, তো ভাত খাওয়ার ঘটনাটা এর সাপেক্ষে তো স্থির, তাহলে এ যে সময়টা পরিমাপ করবে দ্যাট ইজ টি নট। আর এর কাছে ভাত খাওয়ার ঘটনাটা গতিশীল, একে তো গতিশীল অবস্থায় ভাত খাইতে দেখতেছে, যে মনে হচ্ছে যেন পিছাইতে পিছাইতে যাচ্ছে, তাহলে এই যে ডেল টি দ্যাট ইজ টি। তাহলে কোনটা টি কোনটা টি নট বোঝা গেল, ঠিক আছে। তাহলে এ বসে বসে ভাত খাইছে, ঘটনা ওর সাপেক্ষে, প্লেট ওর হাতে, প্লেট ওর হাতে, ও বসে ভাত খাইতেছে, ঘটনা ওর সাপেক্ষে স্থির, দ্যাট ইজ টি নট। ঘটনা এর সাপেক্ষে গতিশীল, মনে হচ্ছে যেন পিছাইতে পিছাইতে যাচ্ছে, তাহলে ঘটনা এর সাপেক্ষে গতিশীল, তাহলে ডেল টি ড্যাশ ওইটা হচ্ছে টি। তাহলে ডেল টি ড্যাশ দ্যাট ইজ টি, আর ডেল টি দ্যাট ইজ টি নট। root over 1 minus v square by c square, t equal to t naught divided by root over 1 minus v square by c square. ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে l equal to ছিল l naught root over 1 minus v square by c square, আর t equal to t naught root over 1 minus v square by c square। এখন কথা হচ্ছে কি যে ভাই, যেমন যদি এমন হয়, ভাত যদি ও খাইতো, ঘটনা যদি ওইটা হইতো, ওর ঘটনাটা হইতো, তাহলে কি সূত্র একই রকম আসতো? অবভিয়াসলি সূত্র একই রকম আসতো, ঠিক আছে, অবভিয়াসলি সূত্র একই রকম আসতো। আসো আমরা দেখাই, আমরা দুটো প্রমাণই করব। হয় কি তোমাদের বিভিন্ন জায়গা ধরো একটা প্রমাণ দেখো, দেখে তোমরা ঘাবড়ে যাও, ঘটনা কি ঘটলো। তো দেখো আমি তোমাকে এটাও দেখাচ্ছি, এটা এস আর এটা এস ড্যাশ কাঠামো, ধ্রুব ভি বেগে গতিশীল, ধ্রুব ভি বেগে গতিশীল। তাহলে এখানে এই যে রকেটের মধ্যে বসে এবার ভাত খাবে ও, এবার ভাত খাওয়ার ঘটনাটা এর কাঠামোতে, এই যে হাতে প্লেট ধরাই দিলাম, ভাত খাওয়া বসে বসে, আর এই এখান থেকে বসে ওর ভাত খাওয়ার ঘটনাটা দেখবে। দেখো ভাত খাচ্ছে এই কাঠামোতে, তাহলে এটা এস ড্যাশ কাঠামো, তাহলে ভাত খাওয়ার সময়টা এর জন্য হবে ডেল টি ড্যাশ। ভাত খাওয়ার ঘটনা এর সাপেক্ষে স্থির, ও হাতে প্লেট নিয়ে বসে ভাত খাইতেছে, তো ওর সাপেক্ষে প্লেট দৌড় দিচ্ছে, ভাত খাওয়ার ঘটনা এর সাপেক্ষে স্থির, দ্যাট ইজ টি নট। এ যখন ভাত খাইতেছে, এখানে বসে ভাত খাইতেছে, তাহলে ডেল এক্স ড্যাশ একই জায়গা বসে ভাত খাইতেছে, ভাত খাওয়া শুরু করছে এখানে, ভাত খাওয়া শেষও করছে এখানে, তাহলে এই কাঠামোর সাপেক্ষে ওর তো কোনো দূরত্বের পরিবর্তন নেই, তাহলে ডেল এক্স ড্যাশ 0। এবার এ যদি বসে ওই ঘটনাটা পরিমাপ করে, কি ভাত খাওয়ার ঘটনা, তাহলে এই যে সময় ব্যবধানটা দেখবে, সেটা দেখবে ডেল টি। তাই ডেল টি এইটা কত হবে, এইটাই তো আমরা চাই। তো এই ডেল টিটা কত হবে? ডেল টি টি নট নাকি টি নট? নো, ডেল টি হবে টি, কারণ ঘটনা এর সাপেক্ষে গতিশীল। কেমনে? কারণ এ তো ওরে ভাত খাইতে দেখতেছে, তো রকেটের মধ্যে গতিশীল না, তো মনে করো ভাত খাওয়া শুরু করেও যেখানে দেখছে, ভাত খাওয়া যখন শেষ তখন কেউ সেখানে আছে, সামনে আগাই গেছে না, তাহলে ভাত খাওয়ার ঘটনা এর সাপেক্ষে গতিশীল, তাহলে একে গতিশীল অবস্থায় ভাত খাইতে দেখবে, একে গতিশীল অবস্থায় ভাত খাইতে দেখবে, তাহলে ডেলটি হচ্ছে টি, বুঝা গেছে, ডেলটি হচ্ছে টি। এবার এই যে সময়টা পরিমাপ করবে ডেল এক্স, সময় ডেল এক্স, সেটা কত হবে? সেটা কি 0 হবে? না, দৌড়াইতে দৌড়াইতে দেখতেছে যে দৌড়াইতে দৌড়াইতে ভাত খাইতেছে, নট 0, হয়ে গেল। এবার তাহলে ডেল এক্স ড্যাশ 0, ডেল টি ড্যাশ টি নট,
ডেল টি ইকুয়াল টু টি। যেহেতু এই দুইটা দেওয়া আছে তাহলে ডেল টি এর সূত্রটা এর সাপেক্ষে আমরা লিখব। তাহলে ডেল টি হচ্ছে ডেল টি ড্যাশ মাইনাস ডেল টি ড্যাশ, সরি প্লাস হবে মনে হয়, ডেল টি ড্যাশ এই যেটা ডেল টি ড্যাশ প্লাস ভি ডেল এক্স ড্যাশ বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ডেল এক্স ড্যাশ 0, ডেল এক্স ড্যাশ 0 that is del t ড্যাশ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এবার মানগুলো বসাই দিবা। তাহলে ডেল টি কত? টি, দেখছো? আর ডেল টি ড্যাশ দ্যাট ইজ টি নট। তাহলে কোনটা টি নট, কোনটা প্রপার টাইম ধরবো? ঘটনা যার সাপেক্ষে স্থির। এবং দেখো সবগুলো সূত্র একই রকম চলে আসছে, সবগুলা সূত্রই একই রকম চলে আসছে, আসছে না? শেষ। ঠিক আছে, তাহলে আমরা একটু সুন্দর করে টি নট আর টি এর পরিচয়টা একটু লিখে রেখে আসো। টি নট ঘটনা যার সাপেক্ষে স্থির, ঘটনা যার সাপেক্ষে স্থির। আর টি ঘটনা যার সাপেক্ষে গতিশীল, ঘটনা যার সাপেক্ষে স্থির আর ঘটনা যার সাপেক্ষে গতিশীল। ঠিক আছে, তো চলো এবার বলা হচ্ছে কেন কাল দীর্ঘায়ন বলা হয়, কেন সময়ের আপেক্ষিকতাকে, সময়ের আপেক্ষিকতাকে কাল দীর্ঘায়ন বলে। কেন কাল দীর্ঘায়ন বলা হয়? দেখো, ঘটনা যার সাপেক্ষে গতিশীল মানে ঘটনা যার কাঠামোতে ঘটে নাই, সে যখন সময়টা পরিমাপ করবে তখন প্রকৃত যে টি নট সময় তার চেয়ে টি এর মানটা বেশি মনে হবে, সময় বেশি হয়ে যাবে, দৈর্ঘ্য সংকোচন হবে, সময় বেশি হয়ে যাবে, এটাই তো কাল দীর্ঘায়ন। দৈর্ঘ্য কম মনে হবে, দৈর্ঘ্য সংকোচন। আর যখন সময় পরিমাপ করবে সময়টাকে বেশি মনে হবে। দুইটা ঘড়ি একই সময় দেখাবে না, দুইটা ঘড়ি একই সময় দেখাবে না। মনে করো এটা এস কাঠামো, দ্যাট ইজ আর্থ, পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আর্থ, ঠিক আছে। আর রকেটে করে কোনো একজন পর্যবেক্ষক গতিশীল, রকেটে করে কোনো একজন পর্যবেক্ষক গতিশীল, রকেটে করে কোনো একজন পর্যবেক্ষক গতিশীল। এখন পৃথিবীতে কোনো একটা ঘটনা, ধরো পৃথিবীতে কোনো একটা ঘটনা, ঠিক আছে, পৃথিবীতে মনে করো এর ভাত খাওয়ার ঘটনা, তো এর পৃথিবীতে ভাত খাওয়ার ঘটনা, ভাত খাবে এ, ভাত খাবে, ঠিক আছে, এই ভাত খাওয়ার ঘটনাটা এ যখন পরিমাপ করবে ওটা টি নট পরিমাপ করবে, কারণ ঘটনা ওর সাপেক্ষে স্থির, ও নিজের কাঠামোতে বসে ভাত খাচ্ছে। সহজ হিসাব, ঘটনা যার কাঠামোতে দ্যাট ইজ টি নট। ঘটনাটা যার কাঠামোতে, ভাত খাইতে ভালো লাগে না তাহলে বিরিয়ানি খাও, ঘটনা যার কাঠামোতে সেটা টি নট। এবার ও যখন ওর ভাত খাইতে দেখবে ও পরিমাপ করবে টি, ওর কাছে এই টি নটের চেয়ে বেশি মনে হবে। এ যদি 10 মিনিট ধরে ভাত খায় ওর কাছে 10 মিনিটের বেশি মনে হবে। ঠিক আছে, এটা কিন্তু যেমন তেমন বেগে গেলে হবে না, অবশ্যই এই যে ধ্রুব, এই যে কাঠামোটা, তার যে বেগটা সেই বেগটা হইতে হবে আলোর বেগের কাছাকাছি বেগ। ঠিক আছে, তাহলে এ যখন বসে এই ভাত খাওয়ার ঘটনাটা দেখবে, যে সময়টা সে পরিমাপ করবে দ্যাট ইজ টি, তো সেই টি টি নটের বেশি হবে, এই কাল দীর্ঘায়ন। এবার কথা হচ্ছে কেমনে, এই যে টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেখো ভি এর মান অবশ্যই সি এর তুলনায় কম, ভি এর মান সি এর তুলনায় কম, তাহলে ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি স্কয়ার বাই সি স্কয়ার, হ্যাঁ এটা একের তুলনায় অবশ্যই কম। এবার রুট ওভার মানে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এক থেকে একের কম সংখ্যা বিয়োগ হচ্ছে, তাহলে সেটা তো একের কমই, তার যদি রুট করা হয় আরো কম। ঠিক আছে, একের কম কোন একটা সংখ্যা দিয়ে তুমি টি নট কে ভাগ দাও, তো একের কম সংখ্যা দিয়ে ধরো ক্যালকুলেটর নিলা, নিয়ে এবার 10 কে ধরো 10 কে ভাগ দিলা একের কম সংখ্যা দিয়ে, ধরো 0.6 দিয়ে ভাগ দিলা, দেখো 0.6 দিয়ে ভাগ দিলে হয়ে গেছে 16.66, 16.66, তাহলে বেড়ে গেল না?
তাহলে এইটা যদি একের চেয়ে কম সংখ্যা হয় তাহলে অবভিয়াসলি টি নটের মানটা টি এর চেয়ে বেশি হবে, তাহলে এই সময়টা বেশি হবে। তো এটাই হচ্ছে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন অর্থাৎ এই গতিশীল অবস্থায় থেকে রকেটে বসে এর ভাত খাওয়ার যে সময়টা পরিমাপ করবে সেটা মনে হবে ও আসলে যতক্ষণ ধরে ভাত খাইতেছে তার চেয়ে বেশি। মনে করো দুইজন যমজ ভাই, একজন পৃথিবীতে বসে ভাত খাইতেছে, ঠিক আছে, মানে পৃথিবীতে বসে ভাত খাইছে মানে ওর পৃথিবীর বয়স, ও পৃথিবীতে আছে, আর মনে করো ভি বেগে রকেটে আছে ও। তাহলে ও যখন এর সময়টা দেখবে, ঠিক আছে, তো সময়টা ওর কাছে বেশি মনে হবে, প্রকৃত যে বয়স তার চেয়ে বেশি মনে হবে আর কি। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘ হয়ে যাবে, ঠিক আছে, কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘ হয়ে যাবে, ঠিক আছে। ও হো সরি 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 ভুল লিখে উল্টা লিখে ফেলেছি। টি হবে টি নটের চেয়ে বেশি, সরি, হ্যাঁ টি হবে টি নটের চেয়ে বেশি। ভাই আরেকবার রিপিট করেন। এই পাগল, ভি এর মানটা সি এর তুলনায় কম, বেগের মানটা আলোর বেগের তুলনায় কম, তাহলে উপরে ভি কম নিচে সি বেশি, তাহলে ভি বাই সি একের তুলনায় কম, ভি বাই সি একের তুলনায় কম। এবার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার সেটাও তো একের তুলনায় কমই হবে। এবার তুমি কোনো একটা সংখ্যাকে ধরো 10কে 0.5 দিয়ে ভাগ দাও না, 0.6 দিয়ে ভাগ দাও না, 0.7 দিয়ে, একের চেয়ে কম সংখ্যা দিয়ে ভাগ দাও, দেখো ভাগফলটা বড় হয়ে যায়। তার মানে টি বড় কার তুলনায়? টি নটের তুলনায়। তাহলে এ যখন সময় পরিমাপ করবে ওই সময়টা এই টি নটের চেয়ে বেশি পরিমাপ করবে, বেশি মনে হবে। আগে দেখো দৈর্ঘ্য কম মনে হইতো, দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, সময় দীর্ঘায়ন, মনে হবে যেন সময় বেশি হয়ে গেল। ওকে, সূত্রবাদে এমনি বোঝা যাবে না, সূত্রবাদে এমনি বুঝতে গেলে তোমার তো রকেটে দৌড় দিতে হবে আলোর বেগে, তাও মানে যেমন তেমন বেগে না, আলোর বেগের কাছাকাছি একটা বেগ নিয়ে দৌড় দিতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। তো চলো এবার কয়েকটা প্রবলেম সলভ করবো এবার আমরা, ঠিক আছে, কয়েকটা প্রবলেম সলভ করবো। তো তোমাকে প্রবলেম সলভ করার আগে আরেকটা জিনিস একটু লিখে দিই। আমরা তিনটা রাশি মূলত পরিমাপ করি, হ্যাঁ, এম নট, এল নট, টি নট আর এম এল টি। এম এর পরিমাণ, এম এর প্রমাণটা এখনো তোমার আমি দেখাইনি, কিন্তু আমরা যেহেতু দৈর্ঘ্য এবং সময়ের সূত্রটা শিখে ফেলছি তো কিছু ম্যাথ তো আমরা করতে পারবো, এই কারণে আমি তোমাকে একটু তিনটাই একসাথে বলি, ঠিক আছে, ম্যাথ করার জন্য। ধরো কেউ কিছু বোঝো নাই, এই অধ্যায় থেকে 10-এ 10 পাইতে হবে, তাহলে এই পৃষ্ঠায় চলে আসবা ম্যাথ করার জন্য, ঠিক আছে, এই পৃষ্ঠায় চলে আসবা, তাহলে আর কোনো ঝামেলা নেই। ধরো কোনো সূত্র বোঝো না, লরেন্জ রূপান্তর বোঝো না, গ্যালিলি রূপান্তর বোঝো না, সূত্রের ডেরিভেশন বোঝো না, ঠিক আছে, বুঝতে হবে না, ছাড় আছে, কোনো সমস্যা নেই, বুঝতে হবে না, তুমি এই পৃষ্ঠায় চলে আসবা। এটা পৃথিবীতে কোনো একজন পর্যবেক্ষক, পৃথিবীতে কোনো একজন পর্যবেক্ষক, আর এই রকেটের মধ্যে কোনো একজন পর্যবেক্ষক। এবার চিন্তা করো, ভালো করে বুঝবা। এই যে এর হাতে একটা স্কেল আছে, অর্থাৎ এর কাঠামোতে কাঠামোতে একটা স্কেল আছে, এটা এস কাঠামো আর এটা এস ড্যাশ কাঠামো। এবার এ যখন এই স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করবে, এ পরিমাপ করবে এল নট, ঘটনা ওর সাপেক্ষে স্থির। একটা সহজ হিসাব বলি, ঘটনা যার কাঠামোতে, যে নিজেরটা নিজে মাপবে, সেটা হচ্ছে সব নট। ধরো এম নট, এল নট, টি নট, এটা হচ্ছে নিজেরটা নিজে মাপলে, নিজেরটা নিজে মাপলে, নিজের কাঠামোটা নিজে নিজে মাপবা, তাহলে এম নট, এল নট, টি নট। আর এম এল টি কি? এম এল টি এটা হচ্ছে মাপবারি করে অন্যের কাঠামোটা মাপলে, যে অন্যের কাঠামোটা মাপলে, অন্যেরটা মাপলে, সহজ হিসাব। তুমি যখন অন্যের কাঠামোটা মাপবা তখন সেগুলো হচ্ছে এম এল টি। আর তুমি নিজের কাঠামোটা নিজের কাঠামোটা মাপবা, নিজেরটা নিজে মাপবা, দ্যাট ইজ এম নট, এল নট, টি নট। তাহলে দেখো তো, ও নিজের কাঠামোটা মাপতেছে না, এল নট মাপবে, আর এইটা যখন এ মাপবে, এ যখন এই স্কেলটাকে মাপবে, এল মাপবে। ধরো কতক্ষণ ধরে মাপলো ঘটনাটা, এই যে মাপতে তো একটা সময় লাগবে না, মাপামাপির ঘটনাটা, এই ঘটনাটা যদি এ দেখে যে কতক্ষণ ধরে মাপলো এর হাতের ঘড়ি, তাহলে এর হাতের ঘড়িতে সময় হবে টি নট, এর হাতের ঘড়িতে এ যখন ঘড়ি দেখবে ও দেখবে টি। এই স্কেলে যদি ভর মাপে, আগেই বলে দিচ্ছি, ভরের প্রমাণটা এখনো দেখাইনি, কিন্তু আগে আমি বলে দিচ্ছি, এ যদি ভর মাপে তাহলে ভর মাপবে এম নট, আর এ যদি এর ভর মাপে তাহলে ভর মাপবে এম।
তাহলে এ যখন এই স্কেলের দৈর্ঘ্য মাপবে এল নট, সময় মাপবে টি নট, ভর মাপবে এম নট, নিজেরটা নিজে মাপতেছে। আর এটা যদি মাপবাড়ি করে ও মাপে, ওর কাঠামোতে নেই, ও মাপতে চাইতেছে, তাহলে এম এল টি মাপবে। এইবার আসো একই চিত্রে তোমার দুইটা জিনিস বুঝাই দিচ্ছি। স্কেল এবার রকেটের মধ্যে, এর হাতে ধরা স্কেল। এবার এ যদি এই স্কেলের দৈর্ঘ্য মাপে, এইবার দেখো ও কিন্তু ওর কাঠামোতে মাপতেছে, নিজেরটা নিজে। তাহলে এইবার এটা হবে এল নট, সময় হবে টি নট, কতক্ষণ ধরে মাপলো, এই যখন সময় দেখবে কতক্ষণ ধরে মাপলাম, তাহলে সেটা হবে টি নট, আর ভর হবে এম নট। ঠিক আছে? আর এ পৃথিবীতে বসে বসে ও যদি দেখতে চাই ওইটা, এই যদি ওইটা দেখতে চাই, এই যে স্কেলটাকে মাপতে চাই, স্কেলটাকে এখান থেকে বসে দেখবে, তো কি নিজের কাঠামোতে মাপতেছে না, অন্যের কাঠামোতে। তাহলে এটা হচ্ছে এম এল টি, তাহলে এল টি এম, এম মাপবে। এই হচ্ছে ব্যাপার। আর সূত্র তো তুমি জানোই, সূত্র হচ্ছে এল ইকুয়াল টু এল নট টু দি পাওয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ঠিক আছে? আর মাথায় রাখবা ভরের সূত্রটা সময়ের মতোই, এম ইকুয়াল টু এম নট। ভাই প্রমাণ দেখাবেন না? দেখাবো, আপাতত যেহেতু সবগুলো একসাথে লিখতেছি লিখে রাখি, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তিনটা সূত্র। বুঝে গেছে? ক্লিয়ার? ভাই সময় কখন কম বলে মনে হবে? তুমি গতিশীল থেকে যদি সময় মাপো, তোমার অন্যের কাঠামোর মাপলে সময় সবসময় বেশি মনে হবে। তুমি যদি অন্যের কাঠামোতে মাপো সময়, অন্যের ঘটনা মাপো, নিজের বাড়ির ঘটনা না, অন্যের বাড়ির দিকে নজর দাও, অন্যের ঘটনা, অন্যের কাঠামোর ঘটনা, তাহলে সবসময় বেশি মনে হবে। ঠিক আছে ভাই? এম নট কি? এম নট হচ্ছে ভর। এম নট আর এম এটা হচ্ছে ভর। তো ভরের ব্যাপারটা এখন আমরা প্রমাণ করি নাই, সামনে করব, কোনো সমস্যা নেই। ওকে, চলো এবার নেক্সট 1 নম্বর কোশ্চেন বলা হচ্ছে একটি 200 মিটার দৈর্ঘ্যের কাল্পনিক ট্রেন, কাল্পনিক কেন বলা হচ্ছে একটু পরে বুঝবা। একটা 200 মিটার দৈর্ঘ্যের কাল্পনিক ট্রেন 0.6 সি, এই কারণে কাল্পনিক। 0.6 সি আলোর বেগের 60%, এটা কি কোনো একটা বাস্তব ট্রেনের পক্ষে সম্ভব? এই জাপানের বুলেট ট্রেন হলেও সম্ভব না। তো এই কারণে একটি 200 মিটার দৈর্ঘ্যের কাল্পনিক ট্রেন 0.6 সি বেগে, 0.6 সি বেগে একটি 200 মিটার দৈর্ঘ্যের কাল্পনিক ট্রেন 0.6 সি বেগে কোনো 250 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করলো। 250 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করলো। দুইটা কোশ্চেন নম্বর 1, প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রী ট্রেন ও প্ল্যাটফর্ম কত মাপবে? 2 নম্বর কোশ্চেন, ট্রেনে বসা যাত্রী প্ল্যাটফর্ম ও ট্রেনের দৈর্ঘ্য কত মাপবে? ট্রেনের দৈর্ঘ্য কত মাপবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে চলো একটু চিত্র আঁকি। এই প্রবলেমটা এল নট এল এগুলা বোঝার জন্য খুবই কার্যকরী একটা ম্যাথ হচ্ছে এটা। তো চলো আমরা একটু আঁকি। এই হচ্ছে প্ল্যাটফর্ম, এই যেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার। অনেকে বলতে পারো যে ভাই এগুলা কে বলছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলছে প্ল্যাটফর্মে থাকা যাত্রী, আর ট্রেন কত মিটার এটা বলছে ট্রেনে বসা যাত্রী। ঠিক আছে? ম্যাথগুলো এইভাবে চিন্তা করবে, মানে সহজ কথা প্রকৃত দৈর্ঘ্য আর কি। ঠিক আছে? আসলে প্রকৃত দৈর্ঘ্য বলে ওভাবে বলা ঠিক না, তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি।
যে প্ল্যাটফর্ম মাপছে হচ্ছে প্ল্যাটফর্মে বসা যাত্রী, আর ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার বলছে ট্রেনের মধ্যে বসা যাত্রী। তো এই যে ট্রেন, এই যে এটা হচ্ছে ট্রেন, ট্রেন একটু ছোট হবে 200 মিটার ট্রেন, এই ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে যাবে। তো ট্রেনের এই যে দৈর্ঘ্যটা এই যে 200 মিটার। তাহলে ভাই একটু শোনো, এই যে ট্রেনটা যাচ্ছে ভি 0.6 বেগে, ট্রেনটা যাচ্ছে ভি 0.6 বেগে। তাহলে প্রথমে আসো 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রী ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মাপবে? একজন যাত্রীকে প্ল্যাটফর্মে দাঁড় করায় দাও, নেই ও প্ল্যাটফর্মে দাঁড় করানো আছে, ও যখন আগে প্ল্যাটফর্ম মাপবে, তো প্ল্যাটফর্ম তোর বাড়িতে, ওর কাঠামোতে প্ল্যাটফর্ম, আর ট্রেন দূর থেকে এসে উড়ে চলে গেছে আর কি, ঠিক আছে? তাহলে প্ল্যাটফর্ম, ও তো প্ল্যাটফর্মেই দাঁড়ানো, প্ল্যাটফর্মেই দাঁড়ানো, প্ল্যাটফর্মকে মাপবে 250 মিটারই মাপবে। তাহলে এ প্ল্যাটফর্ম মাপবে, তাহলে প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রী, প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রী প্ল্যাটফর্ম মাপবে, ও তো প্ল্যাটফর্মেই দাঁড়ানো, তো প্ল্যাটফর্ম আবার কত মাপবে? যা তাই মাপবে। তাহলে প্ল্যাটফর্মকে মাপবে 250, এই যে 250 মিটারই মাপবে। এইবার আসো, এইবার আসো, ও ট্রেন মাপবে, ট্রেন, ওর মাপার ইচ্ছা হয়েছে ট্রেন, ট্রেন মাপবে। তাহলে ও অন্যের কাঠামোটা মাপছে, অন্যের কাঠামোটা, দ্যাট ইজ এল। বুঝতে পারছো? ও অন্যের কাঠামোটা মাপতেছে, ও ট্রেনে বসা নেই, ও প্ল্যাটফর্মে দাঁড়ানো, মাপবাড়ি করে অন্যের কাঠামোটা মাপতেছে। তাহলে ওইটা এল মাপবে সে, যেখানে যেখানে এল নটের মান 200 মিটার, ট্রেনের প্রকৃত দৈর্ঘ্য 200 মিটার, এল নট 200 মিটার। এই এল নটকে এই এল নট 200 মিটার কে মাপছে? এই যে ট্রেনে বসা কেউ, ট্রেনে বসা কেউ যদি ট্রেন মাপে, তো এল নট 200 মিটার মাপছে। এই 200 মিটারকে ও যখন মাপবে, এল মাপবে। বলো বুঝছো কিনা, কমেন্ট করো, বুঝছো কিনা? কাল্পনিক ট্রেন মানে কি? কাল্পনিক ট্রেন মানে হচ্ছে 0.6 বেগে গতিশীল, আলোর বেগের 60% বেগে গতিশীল। বাস্তবে এরকম গতিশীল হইতে পারে, হইতে পারে না। তো এই কারণে বলা হয়েছে কাল্পনিক ট্রেন, মানে ম্যাথ করার ট্রেন, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্রেন। তাহলে এখান থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন যখন মাপবে, এল মাপবে, যেখানে এল নট 200। তাহলে ট্রেন কত মাপবে? ট্রেন মাপবে এল, সূত্র কি? এল নট √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। এল নট এর মান 200, √1 - ভি স্কয়ার, ভি এর মান 0.6 সি, তাহলে 0.6 স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই আবার সি স্কয়ার, সি স্কয়ার কাটাকাটি, তাহলে 1 - 0.6 এর স্কয়ার দিয়ে রুট অ্যান্সার। এটার সাথে গুণ হবে 200, তাহলে 200 গুণ 4/5, 4/5। একটা শর্টকাট তোমার শিখাই দিই, এমসিকিউ এর জন্য কাজে লাগবে, মাথায় রাখিও। হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাথে দেখবা, বিশেষ করে এই ম্যাথগুলা ভার্সিটিতে এমসিকিউ হিসাবে আসে, কিন্তু ওখানে ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম নেই, ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম নেই। এই কারণে যখন দেখবা বেগের মানটা 0.6 দেওয়া আছে, তখন এই যা থাকবে, এখানে যা থাকবে তা হয়ে যাবে 80%, তা হয়ে যাবে 80%। বুঝতে পারছো? এটা মাথায় রাখবা, তা হয়ে যাবে 80%। তাহলে 100 থাকলে 80, আরো 100 থাকলে 80, 8 আর 8 16, 160। তাহলে মাথায় রাখবা 0.6 সি থাকলে 80% হবে অ্যান্সার, থাকলে 80% হয়ে যাবে। এটা কিন্তু শর্টকাটে, এটা হচ্ছে শর্টকাটে ক্যালকুলেটর ছাড়া করার জন্য ট্রিক শিখাই দিলাম একটা। বোঝনি ভাই? 200 এর 80% করো, 200 কে 80% করো, ঠিক আছে? তো 200 এর 80% কত? 160। যা থাকবে এখানে, যা থাকবে 10 থাকলে 8 হবে, তারপরে 100 থাকলে 80 হবে, 200 থাকলে 160 হবে, ঠিক আছে? যা থাকবে তার 80% হয়ে যাবে। এবার 200 এর 80% করো, করে দেখো কত হয়। 0.6 সি না থাকলে তখন তো অন্য কিছু হবে, 0.6 সি এটা যদি না থাকে তাহলে তো অন্য কিছু হবে, তখন তো আমরা হিসাব করে নিব। কিন্তু নরমালি যে ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম নাই, যেখানে ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম নাই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, সেখানে এরকম ভাবে দিবে যাতে তুমি পারো, যেন তুমি ক্যালকুলেটরের জন্য কান্নাকাটি না করো, একটু ট্রিক শিখে রাখো, ঠিক আছে? একজন বলছে এল নট 250 মিটার না, না এল নট 250 মিটার না। ও প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রী কি মাপবে? কি মাপবে? কি ট্রেন মাপবে না? ট্রেন, তাহলে ট্রেনের প্রকৃত দৈর্ঘ্য 200 মিটার, এ সেটাকে মাপবে, এ সেটাকে মাপবে। আচ্ছা তুমি যদি বলো যে ভাই 250 তো প্ল্যাটফর্ম, তুমি যদি এখানে বসাও 250 তো হইলো, 250 তো প্ল্যাটফর্ম, আর ও তো প্ল্যাটফর্ম 250ই মাপছে, ও ট্রেন মাপবে। তো এল নটের মান, মানে তুমি ট্রেন মাপতে গিয়ে এল নটের মান বসাচ্ছ 250, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বসাচ্ছ, এটা হবে?
অনেকে এখানে কমেন্ট করছে যে এল নট এর মান 250 কিনা, তুমি বলো 250 কিনা, বলো। ঠিক আছে, ওকে গুড। এবার আসো 2 নম্বর, এবার আসো 2 নম্বর। 2 নম্বর কি বলছে? ট্রেনে বসা যাত্রী। ওকে, আসো ট্রেনে বসা যাত্রী দেখি। ট্রেনে বসা যাত্রী, এই যে ট্রেনে বসা, ট্রেনে বসা যাত্রী আগে ট্রেন মাপুক। ট্রেনে বসা যাত্রী আগে ট্রেন মাপুক। ও ট্রেনে বসে গেছে, বলো ট্রেনে বসা যাত্রী, ট্রেনে বসা যাত্রী ট্রেন কত মাপবে? ট্রেন ওর বাড়িতে, ট্রেন ওর কাঠামোতে, তাহলে ও ট্রেনের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, দেখো ট্রেন ওর সাপেক্ষে স্থির, ঘটনা ওর সাপেক্ষে স্থির, ট্রেন ওর সাপেক্ষে স্থির, ওর কাঠামোতেই মাপতেছে। তো ওর কাঠামোতে যখন মাপবে, ও যখন ট্রেন মাপবে, কি আসলে এটা, ও যখন ট্রেন মাপবে, এই যখন বসে বসেই ট্রেন মাপবে, তো হয়তো 200 মিটারই মাপবে, 200 মিটারই মাপবে, ট্রেন তো 200 মিটারই মাপবে, ট্রেন মাপবে 200 মিটার, এই যে 200 মিটার, এখানে ম্যাথ করার কিছু নেই। এইবার আসো ট্রেনে বসা যাত্রী, ওর ইচ্ছা হয়েছে ও প্ল্যাটফর্ম মাপবে, এই যে ও প্ল্যাটফর্ম মাপবে, এই যে প্ল্যাটফর্মটা মাপবে। তো ও ও ও কি ওর কাঠামোতে মাপবে? না, না, তাহলে ও অন্যের কাঠামোতে মাপবে। সবাই বোর্ডে তাকাও, অন্যের কাঠামোতে, দ্যাট ইজ এল। যেখানে প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য এল নট 250 মিটার, প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য এল নট 250 মিটার। আর এ যখন প্ল্যাটফর্ম মাপবে অন্যের কাঠামোতে, প্ল্যাটফর্ম অন্যের কাঠামোতে, ওর কাঠামোতে না, অন্যের কাঠামোতে, দ্যাট ইজ এল। তাহলে এবার প্ল্যাটফর্ম যখন মাপবে এল, এল নট √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এল নট এর মান 250, √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার 0.6 স্কয়ার সি স্কয়ার বাই সি স্কয়ার। 250 এর 80% করো তো উইদাউট ক্যালকুলেটর, 250 এর 80% করো, কত হবে? 200 হবে। 200 কিভাবে, কিভাবে 200 হবে? 100 থাকলে 80, আর 100 থাকলে 80, তাহলে 160, আর 50 থাকলে, মানে 50 এর যদি 80% করা হয় তাহলে 40, তাহলে 160 40 মানে 200, 200 মিটার। দেখছো, ক্যালকুলেটর ছাড়াও হিসাব করা যাচ্ছে, এই আর কি। 160 + 40, গুড। এই যে এম আবির বুঝছে, ভালো বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে 1 নম্বর ডান। এবার আসো 2 নম্বর। 2 নম্বর প্রবলেমটা আমাদের বলতেছে, এবার আমরা সময় টি এবং টি নট চেনার একটা ম্যাথ করব, ঠিক আছে? টি এবং টি নট চেনার একটা ম্যাথ করব। মনে করো ট্রাম্প ও পুতিন, ঠিক আছে? ট্রাম্প ধরো পৃথিবীতে, ট্রাম্প ধরো পৃথিবীতে 20 মিনিট ধরে, 20 মিনিট ধরে একটা মিটিং করতেছে, একটা মিটিং করছে। আর পুতিন, পুতিন 0. পুতিন √3/2 সি বেগে, 2 সি বেগে একটি রকেটে করে, একটি রকেটে মহাকাশ ভ্রমণ করছে, মহাকাশ ভ্রমণ, একটি রকেটে চড়ে মহাকাশ ভ্রমণ করছে। পুতিন, পুতিন মহাকাশ যানের মধ্যে, পুতিন মহাকাশ যানের মধ্যে 10 মিনিট ধরে ভাত খায়, 10 মিনিট ধরে ভাত খায়, ঠিক আছে? এবার 1 নম্বর, ট্রাম্পের কাছে পুতিনের ভাত খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় কত হবে? আর 2 নম্বর, পুতিনের কাছে, পুতিনের কাছে, ট্রাম্পের কাছে পুতিনের ভাত খাওয়ার সময় কত, আর পুতিনের কাছে ট্রাম্পের, পুতিনের কাছে ট্রাম্পের মিটিং এর সময় কত?
মিটিং এর সময় কত? তো চলো করি, চলো চলো। পুতিন কবে ভাত খাইলো? দেখলাম না, ধরো ভাত খাইছে পুতিন, ধরো ভাত খাইছে। তাহলে কি ঘটনা? ঘটনা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ, আর এই হচ্ছে পাগলা ট্রাম্প। ঠিক আছে, ট্রাম্পের মাথাতে একটা এরকম চুল আছে, এটা হচ্ছে ট্রাম্প। আর এই হচ্ছে পুতিন, রকেটে করে মহাকাশ ভ্রমণে বেরোইছে, রকেটে করে মহাকাশ ভ্রমণে বেরোইছে। এটা হচ্ছে পুতিন, পুতিনের মাথায় কোনো চুল নাই। এবার মহাকাশ যানের যে বেগ দেওয়া আছে ভি √3/2c, আলোর বেগের √3/2 গুণ। এবার আসো, এবার আসো, ঘটনা কি? এই মিটিং করতেছে, এই সাঙ্গ পাঙ্গদের সাথে মিটিং করতেছে পৃথিবীতে বসে। এই যে অনেকে বলছে ভাই সময় যেগুলো দেওয়া আছে এগুলা এগুলা কার পরিমাপকৃত সময়? শোনো, যার ঘটনা তার সময়, সবসময় কোশ্চেনে কিন্তু এভাবে দেওয়া থাকবে, যার ঘটনা তার সময়। তাহলে এই যে পৃথিবীতে 20 মিনিট ধরে মিটিং করলো, এই মিটিং করার এই সময়টা কে বলছে আমাকে? ট্রাম্প বলছে। ট্রাম্প আমাকে বলছে আমি 20 মিনিট ধরে মিটিং করছি। আর ওই যে ভাত খাইলো পুতিন কত মিনিট? 10 মিনিট। ওই 10 মিনিট ভাত খাইলো, ঠিক আছে, এটা পুতিনের হিসাবে, পুতিন আমাকে বলছে আর কি। ঠিক আছে, পুতিনকে আমি জিজ্ঞেস করছি কতক্ষণ ধরে ভাত খাইছো, বলো তোমার ঘড়িতে কতক্ষণ সময়? পুতিন আমাকে বলছে আমি 10 মিনিট ধরে ভাত খাইছি। ঠিক আছে, তাহলে তাহলে ট্রাম্প সে পৃথিবীতে 20 মিনিট ধরে মিটিং করছে। তাহলে বোর্ডে তা কয়বার? এ মিটিং করছে, ঘটনা এর, এর কাঠামোতে, এর ঘড়িতে, এর ঘড়িতে ঘটনা। তাহলে এ যেটা পরিমাপ করবে দ্যাট ইজ টি নট। এই টি নট কত? 20 মিনিট। এবার এর মিটিং করাটাকে ও দেখবে, এর মিটিং করাটাকে এ দেখবে। এ কতক্ষণ মিটিং করলি ভাই? টি সময় ধরে মিটিং করলো, এই টি সময়টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা আগে আমরা করে ফেলতেছি। 2 নম্বরটা যে পুতিনের কাছে, যে পুতিনের কাছে ট্রাম্পের মিটিং এর সময়, তাহলে পুতিনের কাছে, পুতিন কি ওর কাঠামোতে দেখতেছে না, ঘটনা এর কাঠামোতে, মিটিং করার ঘটনাটা এর কাঠামোতে, মিটিং করা এর কাঠামোতে, এর কাঠামোতে ঘটনা, এ মাপবে টি নট, ও মাপবে টি। ঘটনা যার কাঠামোতে নিজেরটা মাপবে টি নট, এ অন্যেরটা মাপতেছে, ও ট্রাম্পেরটা মাপতেছে, ট্রাম্পের খাওয়া, ট্রাম্পের মিটিং করা মাপতেছে, দ্যাট ইজ টি। তাহলে পুতিন ট্রাম্পের মিটিং এর সময় মাপবে, ট্রাম্পের ট্রাম্পের মিটিং এর সময় মাপবে, মিটিং এর সময় মাপবে, দ্যাট ইজ টি। টি মাপবে, তো টি এর সূত্র আমরা কি জানি? টি নট √1 - v²/c²। তাহলে টি নট 20 মিনিট, √1 ভি হচ্ছে √3/c ভি। তাহলে দেখো √3/2 c² কাটাকাটি, তাহলে √3/2 তার স্কয়ার, √3/2 তার স্কয়ার, তাহলে 20 ডিভাইডেড বাই √1 - √3/2 তার স্কয়ার। এই গেল 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 20 ডিভাইডেড বাই √1 - √3/, একটু √3/2 তার স্কয়ার। ও আচ্ছা, স্কয়ারটা আগে উপরে উঠে গেছিল। হ্যাঁ, 40 মিনিট। ঠিক আছে, দেখো কাল দীর্ঘায়ন, পুতিনের কাছে মনে হইতেছে ও যেন অনেকক্ষণ ধরে ষড়যন্ত্র করতেছে, মিটিং করতেছে অনেকক্ষণ ধরে, কাল দীর্ঘায়ন। ঠিক আছে, ওকে। এইবার আসো, এইবার এইবার কি বলছে? পুতিনের কাছে ট্রাম্পের মিটিং এর সময়, আচ্ছা 2 নম্বর তো করে ফেলছি আমরা, তো 2 নম্বর আগে করেছি। এবার 1 নম্বর, ট্রাম্পের কাছে পুতিনের ভাত খাওয়ার সময়। পুতিনকে জিজ্ঞেস করলাম ভাই কতক্ষণ ধরে ভাত খাইলি পুতিন? ও বলল আমি ভাত খাইলাম 10 মিনিট ধরে, 10 মিনিট ধরে ভাত খাইলাম। তাহলে এই যে ও ওর ভাত খাওয়ার সময় পরিমাপ করছে। এবার এই ভাত খাওয়ার সময় এ যখন দেখবে, এ যখন ওর ভাত খাওয়ার ঘটনাটা দেখবে, দ্যাট ইজ টি। তাহলে 1 নম্বর, ট্রাম্প পুতিনের ভাত খাওয়ার সময় মাপবে, ভাত খাওয়ার সময়
মাপবে, ট্রাম্প পুতিনের ভাত খাওয়ার সময় মাপবে কত টি। ঠিক আছে, এ মাপবে দ্যাট ইজ টি। সেম একইভাবে টি নট √1 - v স্কয়ার বাই সি স্কয়ার। দেখো মনে রাখবা ওই যে শর্টকাট কি 0.6 সি থাকলে হয়ে যাবে 80%, আর যদি √3/2 থাকে তাহলে অর্ধেক, √3/c থাকলে অর্ধেক হবে, অর্ধেক। ঠিক আছে, অর্ধেক হবে। ঠিক আছে, এই যে টি নট মানে এইভাবে যদি লিখতাম টি নট টি √1 - v স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে টি নট হইতো এই যে টি এর অর্ধেক। কিন্তু আমাদের ব্যাপারটা তো সূত্রটা তো এরকম টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই এটা, তাহলে তখন এই টি নট হবে টি এর অর্ধেক, টি নট হবে টি সরি টি হ্যাঁ টি নট হবে টি এর অর্ধেক। ঠিক আছে, তাহলে টি নট যদি টি এর অর্ধেক হয়, ঠিক আছে, তাহলে টি হবে টি নটের দ্বিগুণ, তো এই টি নটের দ্বিগুণ আর কি। তাহলে এটা এমসিকিউর জন্য শর্টকাট মাথায় রাখবা যে √3/2c থাকলে তখন হয় অর্ধেক। তাহলে এখানে টি নটের মান কত 10, এটার মান 10 √1 - √3/2 তার স্কয়ার। ঠিক আছে, বা এমনি ক্যালকুলেটর দিয়ে এখানে মানে ক্যালকুলেটর ছাড়া এখানে হিসাব করা যায় √3/2, এ তো এমনি হিসাব মুখে মুখে করা যায়। ঠিক আছে, মুখে মুখে এখানে কত হবে, বর্গ করলে 3 আর নিচে 4, তাহলে লসাগু করে 4, 4 বিয়োগ 3, তো 4 বিয়োগ 3 1 আর নিচে 4, তাহলে রুট করলে 2, ওই 2 উপরে চলে গেলে 2, তাহলে 20 মিনিট। যে ক্যালকুলেটর লাগবে এমন কোনো কথা নেই, 20 মিনিট। ঠিক আছে, দুইজনের কাছে মনে হবে যেন ও বেশি সময় ধরে ভাত খাইলো, ও বেশি সময় ধরে মিটিং করলো, এই হচ্ছে ঘটনা। পারা যাবে না বলো? ওকে গুড। এবার আসো একটা ছোট্ট ম্যাথ করব। 3 নম্বর বলা হচ্ছে দুইজন যমজ ভাই এ ও বি, দুইজন যমজ ভাইয়ের নাম হচ্ছে অনন্ত ও জায়েদ। ঠিক আছে, এদের বয়স 20 বছর, এদের বয়স 20 বছর। এবার অনন্ত 0.6 বেগে মহাকাশ ভ্রমণে গেল, মহাকাশ ভ্রমণে চলে গেল, ভ্রমণে চলে গেল। এবার অনন্ত 10 বছর পর ফিরে আসলে, 10 বছর পর ফিরে আসলে এদের বয়সের পার্থক্য কত? এদের বয়সের পার্থক্য কত? ঠিক আছে, এবার পুরো মুভির কাহিনী, ইন্টারস্টেলার মুভির কাহিনী, যে পৃথিবীতে রেখে মেয়েকে রেখে বাবা চলে গেছে মহাকাশে, বাবা ঘুরে ঘুরে ফেরত আসলো, এসে দেখতেছে মেয়ে বুড়ি হয়ে গেছে, বাবা এখনো ইয়ং আছে। তো এটাই। তাহলে দুই সহোদর ভাই, নাম হচ্ছে জায়েদ এবং অনন্ত, তাদের বয়স, অনন্তকে আমরা ই দিয়ে লিখলাম, জায়েদকে আমরা জে দিয়ে লিখলাম ধরো। তো মনে করো এই যে পৃথিবী, আর্থ, তো পৃথিবীতে কে আছে? জায়েদ খান পৃথিবীতে আছে, এই যে জায়েদ যে পৃথিবীতে আছে, আর অনন্ত মহাকাশ ভ্রমণে চলে গেছে একটা রকেটে করে, রকেটের বেগ ভি 0.6 বেগে চলে গেছে, এই যে রকেটে করে মহাকাশ ভ্রমণে চলে গেছে। তো এটা হচ্ছে এ। তো রকেটে করে চলে গেল, ফিরে আসলো কত বছর পর? 10 বছর পর। আচ্ছা, তারা যখন যায়, মানে অনন্ত জলিল যখন যায়, তখন দুইজনের বয়স কত ছিল? তখন দুইজনের বয়স ছিল, যমজ ভাই না, বয়স ছিল 20 বছর। তাহলে এর বয়স ছিল 20 বছর। পৃথিবী থেকে যখন যাচ্ছে তখন দুইজনের বয়স ছিল কিন্তু 20 বছর। এবার 20 বছর ছিল, অনন্ত জলিল গেছে, গিয়ে অনন্ত জলিল ফেরত আসছে 10 বছর পর, ফেরত আসছে 10 বছর পর, ফেরত আসছে। এইবার আসো, 10 বছর পর ফেরত আসলো, এই ফেরত আসাটা 10 বছর পর যে ফেরত আসছে, এই 10 বছর কে বলছে?
এই 10 বছর কে বলছে? ভালো করে বুঝে বলো, এই 10 বছর কে বলছে? এই 10 বছর পৃথিবীবাসী বলছে, জায়েদ খান বলছে। মহাকাশ ভ্রমণে কে গেছে? অনন্ত জলিল। আমরা পৃথিবীতে আছি, জায়েদ খান পৃথিবীতে আছে, আমরা পৃথিবীতে আছি। আমি জায়েদ খানকে জিজ্ঞেস করতেছি, কিরে তোর ভাই তো গেল, ফেরত হয়ে আসে না, কয় বছর হয়ে গেল? তো বলতেছে 9 বছর হয়ে গেছে। এরপরে একদিন দেখা হওয়ার পরে ও বলতেছে, ভাই আমার ভাই ফেরত আসছে। আমি বললাম, কয় বছর পর ফেরত আসছে? বলে 10 বছর পর ফেরত আসছে। এই যে 10 বছর পর ফেরত আসে, এই কথাটা তো পৃথিবীবাসীর বলা, কারণ মানে রকেটবাসী তো বলে নাই, রকেটে করে তো অনন্ত জলিল চলে গেছে। ঠিক আছে, যদি এমন হইতো কোশ্চেনে উল্লেখ করে দিত যে অনন্ত জলিলের হিসাবে, অনন্তর হিসাবে 10 বছর পর ফিরে আসলো, এটা যদি বলতো তাহলে আমরা বুঝতাম যে না, ওটা অনন্ত মাপছে। তাহলে এখানে মাপছে কে? পৃথিবীবাসী মাপছে যে 10 বছর পর ফেরত আসছে, 10 বছর পর ফেরত আসছে। অর্থাৎ পৃথিবীতে, এই যে পৃথিবীতে জায়েদ খান একা 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 ক্যালেন্ডারের পাতা উল্টাইছে, একা একা জন্মদিন পালন করছে, একা একা ভাত খাইছে, একা একা বিয়ে করছে, ঘর সংসার করছে, মুভি করছে দুই একটা। এই যে যাবতীয় সময় কত বছর ধরে করছে? 10 বছর ধরে করছে। সেই 10 বছর ও যাযাবরের মতো ঘুরে বেড়াইছে মহাকাশে। তাহলে 10 বছর পর ফেরত আসলো, ও বলছে আমার ভাই 10 বছর পর ফেরত আসছে। এই হিসাবটা তো এর, এই হিসাবটা তো এর, পৃথিবীবাসীর হিসাব। বোঝা গেছে? পৃথিবীবাসীর হিসাব। তাহলে 10 বছর পর ফেরত আসছে, এই কথাটা কে বলছে? পৃথিবীতে যারা আছে তারা বলছে যে জায়েদের ভাই অনন্ত 10 বছর পর ফেরত আসছে। গসিপ করতেছে, ধরো দুইজনে মানে গ্রামের মানুষজন গসিপ করতেছে, অনন্ত ফেরত আসছে। কয় বছর পর ফেরত আসছে? 10 বছর পর ফেরত আসছে। এই 10 বছর পরে এটা মাপছে কারা? গ্রামবাসী মাপছে, এলাকাবাসী মাপছে। ঠিক আছে, আগের প্রশ্ন অনুযায়ী হিসাব করলে তো অনন্ত বছর না, আগের প্রশ্নে দুইটা সময় ছিল, আগের প্রশ্নে দুইটা সময় ছিল। ঠিক আছে, এই আগের প্রশ্নে দুইটা সময় ছিল না, দুইটা আলাদা আলাদা সময় ছিল। একজন ওইখানে মিটিং করছে, একজন এখানে মিটিং মানে ভাত খাইছে বা মিটিং করছে। বুঝতে পারছো? আগের প্রশ্নে তো দুইটা সময় মানে একটা সময় ছিল না, দুইটা সময় ছিল। ওকে, তাহলে এবার আসো, তাহলে পৃথিবীবাসীর হিসাবে 10 বছর পর ফেরত আসছে। মানে প্রশ্ন পড়ে বুঝতে হবে, এখানে একটু কনফিউশন হয়, আমি একেবারে অস্বীকার করছি না যে কনফিউশন হয় না, তা না হয়। তো প্রশ্নে অনেক সময় উল্লেখ করে দেওয়া থাকবে, তুমি তখন বুঝতে পারবা যে মানে রকেটবাসী যে রকেট রকেট বা নভোযানজারী যে সে যে বলছে সেটা তুমি প্রশ্ন পড়ে বুঝতে পারবা। তাহলে এই যে 10 বছর পর ফেরত আসলে, এটা পৃথিবীতে বসে আমরা ক্যালেন্ডারের পাতা উল্টায় দেখছি, গ্রামবাসী ক্যালেন্ডারের পাতা উল্টায় দেখছে যে 10 বছর, তাহলে এটা হচ্ছে 10 বছর এর হিসাবে। তাহলে এর হিসাবে 10 বছর, এ হিসাব করছে 10 বছর, টি নট 10 বছর। এখন তাদের বয়সের পার্থক্য কত? প্রথমে আসো, অনন্তরে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও, আগে জায়েদের কথা বলো। তাহলে জায়েদের বয়স ছিল 20, আর বর্তমানে 10 বছর সে অতিবাহিত করছে পৃথিবীতে বসে বসে, পৃথিবীতে বসে বসে 10 বছর অতিবাহিত করে ফেলছে। তাহলে এখন দেখি তাহলে তার বয়স কত। তাহলে বর্তমান জায়েদ, তাহলে বর্তমানে যে এর বয়স, যে এর বয়স ছিল 20, পৃথিবীতে সে 10টা বার্থডে উদযাপন করছে, 10টা কেক কাটছে, তাহলে 30 বছর এখন। এইবার এই যে জায়েদ খান ফেরত আসলো, সরি অনন্ত জলিল ফেরত আসলো, শোনো ওর বয়স কত? তুমি যদি এখন বলো যে ভাই ওর বয়স হবে 20 যোগ 10 30, না হবে না। যার বয়স সে মাপবে, যার বয়স সে মাপবে। তুমি অন্যের বয়স কেন বলবা? যার বয়স সে মাপবে। তাহলে যার বয়স সে মাপবে, যার বয়স সে মাপবে, কথা বুঝছো? একজন বলছে ভাই এটা এটা টি হবে না। শোনো, এ পৃথিবীতে বসে হিসাব করছে, এ যখন হিসাব করছে এ এর বয়স মাপছে, দ্যাট ইজ টি নট। এ এর বয়স মাপছে, দ্যাট ইজ টি নট। টি নট 10 বছর মাপছে, এ 10 বছর মাপছে। এইবার ভালো করে শোনো, এইবার ভালো করে শোনো। এইবার মানে এ যখন এর বয়স মাপবে, এর বয়স যখন মাপবে তখন তো এটা টি নট, ও নিজের বয়স নিজে মাপছে, টি নট 20 10 30। ক্লিয়ার? ক্লিয়ার এখানে? এইবার আসো, এর বয়স কত? এর বয়স একে বলতে হবে, এর বয়স একে বলতে হবে, একে বলতে হবে। তো ও গেছিল 20 বছরে, ফেরত আসছে 10 বছরে, এই ফেরত আসছে 10 বছরে তো এর বয়স এই মাপছে। আমি যদি এর বয়স ওখানে যোগ করে দিই তাহলে তো ওর বয়স কেমনে পাবো? এটা তো ঠিক না। বোঝা গেছে? আমি এর হিসাবটা ওর সাথে যোগ করে দিলে তো হবে না, ওর হিসাব করতে হবে। ওকে জিজ্ঞেস করতে হবে ভাই কত বছর রকেটের মধ্যে ছিলি রে? ও রকেটে বসে ওর বয়স নিজে মাপছে,
ওর বয়স ও নিজে মাপছে কত বছর টি নট, ওর বয়স মাপছে, সেই টি নটটা আমি জানি না, তাহলে আমার ওই 20 বছরের সাথে এই টি নটটা যোগ করতে হবে, যেটা আমি জানি না, এই টি নটটা আমার যোগ করতে হবে। বুঝলা? ক্লিয়ার? এখন কথা হচ্ছে ও যেটা টি নট মাপছে সেই সময়টাকে তো এ মাপছে 10, তাহলে ওর টি নট কে এ মাপছে 10, তাহলে ওর টি নট কে এ মাপছে পৃথিবীতে বসে, ওর টি নট কে কত বছর মহাকাশে ঘুরে আসছে, মহাকাশে ঘুরে ঘুরে আসলো, পৃথিবীতে বসে এ মাপছে, তাহলে ও যত বছর মহাকাশে ছিল ওর বয়স মাপবে, দ্যাট ইজ টি নট। আর পৃথিবীতে বসে সে ওর বয়সটা, যেটা মানে পৃথিবীতে বসে ওর সময়টা, যে কত বছর ঘুরে আসছে মহাকাশে, কত বছর ঘুরে আসছে, তো সেই সময়টা মেপে ফেলছে কত 10, তাহলে এবার কিন্তু এই টিটা হবে 10, টিটা হবে 10 বছর। বুঝলা? ক্লিয়ার? তো তুমি একটা কাজ করো, এইখানে টি নট লিখিও না, তাহলে জড়াই যাবে, খুব জড়াই যাবে, তোমার এখানে টি নট লেখার দরকার নেই, তুমি এই অতিবাহিত করছে কত 10 বছর, শেষ। তাহলে ছিল কত বছর? 20 বছর। অতিবাহিত করছে কত বছর? 10 বছর। 20 যোগ 10 30 বছর, এর বয়স শেষ। এবার গেছিল কত বছর বয়সে? 20 বছর। কত বছর অতিবাহিত করছে? ওর বয়স মাপবে, ও মহাকাশের মধ্যে বসে ভাত খাইছে, ঘুমাইছে, ঠিক আছে, ওর বার্থডে উদযাপন করছে, হ্যাঁ, ও মহাকাশের ওই রকেটের মধ্যে বসে 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 যা করছে, ঠিক আছে, ও রকেটে বসে বসে যা করছে, ও রকেটে বসে ওর সময় মাপছে, দ্যাট ইজ টি নট। তাহলে ওই যে ও রকেটে বসে টি নট ও মাপতেছে, এখন পৃথিবীতে বসে ওই টি নটটাকে ওই যে ফিরে আসলো কত বছর পর? 10 বছর পর। তাহলে গেছিল, ফিরে আসলো 10 বছর পর, তাহলে ওর টি নট সময়কে পৃথিবীতে বসে মেপে ফেলছে কত? 10। ঠিক আছে, পৃথিবীতে বসে কত মেপে ফেলছে? 10 মেপে ফেলছে। তাহলে আমার এখন ওই টি নটটা বের করতে হবে যেখানে টি হচ্ছে 10 বছর, টি নটটা বের করতে হবে যেখানে টি হচ্ছে 10 বছর। তাহলে আসো, তাহলে দেখি তো টি নট কত। আমরা জানি টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আরো দু একটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। টি এর মান 10, টি নট এর মান √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তো ভি এর মান 0.6, তাহলে 0.6 স্কয়ার সি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে এই সি স্কয়ার কাটা, তো এখান থেকে আসো টি নট 10 √, এটা 8 বছর। তাহলে বর্তমান এর বয়স 20 যোগ 8 28 বছর, 28 বছর। বয়সের পার্থক্য কত? পার্থক্য 2 বছর, 30 28 2 বছর। দেখো আর যমজ ভাই নাই, ছোট ভাই বড় ভাই হয়ে গেছে, বুঝলা? আরেকবার আমি একটু রিপিট করি, শোনো। যার বয়স তাকে মাপতে হবে, ঠিক আছে। এভাবেই, হ্যাঁ, মুভিতে বাপ বেটির বয়সে পার্থক্য হয়েছিল, হ্যাঁ, এভাবেই হয়েছিল। দাদা মুভিতে গ্র্যাভিটির কারণ, ওই যে আমরা তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ছি, আর একটা আছে না ওই যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, ওটা তো আমরা পড়ি না। মুভিতে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির ব্যাপারটা দেখাইছিল। ওকে, এবার শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীতে বসে আমরা অতিবাহিত করে ফেলছি 10 বছর, ও ততদিন মহাকাশে ঘুরে আসছে, তাহলে ওর মহাকাশে ঘোরার যে সময়টা, ও যেটা মাপবে, ওর বয়স ওকে বলতে হবে, ওর বয়স আমরা বলবো না, যার বয়স সে বলবে, ওর বয়স ও বলবে টি নট, আমরা সেটা মাপবো পৃথিবীতে টি, ঠিক আছে, আমরা সেটা মাপবো পৃথিবীতে টি। আর অনেকে বলতে, ভাই পৃথিবীতে আপনি মাপলেন, তাহলে আপনি যখন পৃথিবীতে মাপবেন তখন তো ওটা টি নট। হ্যাঁ, আমার জন্য টি নট, এই যে এর জন্য এই 10 বছর টি নট, কিন্তু কিন্তু এ যখন ওর জন্য সময় চিন্তা করবে তখন এটা টি, আর ও যখন ওর সময় মাপবে তখন সেটা টি নট। ঠিক আছে, আরো ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। আসো আমরা সামনে আগাই। বলা হচ্ছে, ধরো তুমি পড়াশোনা করো না, ঠিক আছে, তুমি পড়াশোনা করো না, তোমার বাসায় এটা নিয়ে মনে করো খুব ঝগড়াঝাটি, অশান্তি, তো তোমাকে বাসা থেকে মনে করো জোর করে বিয়ে দিয়ে দিছে, ঠিক আছে, জোর করে বিয়ে দিছে। ধরো তোমার নাম কি দিব? তোমার একটা নাম দিলাম, তোমার নাম কি দিলাম? জায়েদ খানি দিলাম, ঠিক আছে, তোমার নাম দিলাম ধরো জায়েদ খান। জায়েদ খানের স্ত্রী, তুমি ধরো জায়েদ খান,
তোমাকে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে বাসা থেকে। জায়েদ খানের স্ত্রী তার থেকে 10 বছরের বড়। 10 বছরের বড়। জায়েদ খানের স্ত্রী তার থেকে 10 বছরের বড়। এই নিয়ে তো জায়েদ খানের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। স্ত্রী 10 বছরের বড়, এটা কোনো কথা? জায়েদ খানের স্ত্রী তার থেকে 10 বছরের বড়। এই রাগে দুঃখে জায়েদ খান তার স্ত্রীকে একটা বস্তায় ভরে মহাকাশ ভ্রমণে পাঠিয়ে দিয়েছে। তার স্ত্রীকে মহাকাশ ভ্রমণে পাঠিয়ে দিল। স্ত্রীকে মহাকাশ ভ্রমণে পাঠালো। এবার তার স্ত্রী তার হিসাবে, নিজের হিসাবে আর কি, স্ত্রী তার হিসাবে, তার মানে কার? স্ত্রী তার নিজের হিসাবে, স্ত্রীর হিসাবে 4 বছর পর ফিরে এসে দেখলো, 4 বছর পর ফিরে এসে দেখলো, স্ত্রী তার হিসাবে 4 বছর পর ফিরে এসে দেখলো তার হাজবেন্ড মানে স্বামী 5 বছরের বড় হয়ে গেছে। 5 বছরের বড় হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে ওই মহাকাশ যানের বেগ কত? মহাকাশ যানের বেগ কত? ঠিক আছে, দেখো তোমার একটা শর্টকাট কথা বলি। ঠিক আছে, তোমার একটা শর্টকাট কথা বলি। ভাইয়া ধরেন মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল, আমার স্ত্রী আমার থেকে 10 বছরের বড়। আমি যদি আমার স্ত্রীকে বস্তায় ভরে মুক্তিবেগে মহাকাশে ভ্রমণে পাঠিয়ে দিই, মুক্তিবেগে পাঠানো লাগবে না, মুক্তিবেগের চেয়ে আরো বেশি বেগে পাঠাইতে হবে, তাহলে কি তার বয়স কমানো সম্ভব? হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। বা এফআরবি কোর্সের ক্লাসগুলো করলে অ্যাডমিশনে গিয়ে কিছু বুঝবো? কেন বুঝবো না? এটা কেমন কথা হইল? আর নাম নাই না, জায়েদ খানই আমার ফেভারিট নাম, জায়েদ খান স্যার আর কোনো নাম চলবে না। তাহলে দেখো আসো হিসাব করি, দেখি ঘটনা কি। তাহলে আঁকো, পৃথিবী আঁকো আগে, আর্থ। এটা হচ্ছে পৃথিবী, এই হচ্ছে তুমি, ওকে? তোমার বয়সে বড় স্ত্রী, তাহলে তো একটু বয়সে বড়ই হবে। এই যে বয়সে বড় স্ত্রী তোমার থেকে 10 বছরের বড়। এই রাগে ক্ষোভে দুঃখে তুমি তোমার স্ত্রীকে মহাকাশ ভ্রমণে পাঠিয়ে দিছো। এটা শর্টকাট বলতে গেছিলাম, দ্বারা বলতেছি ভি এর মান জানি না কত, এই মহাকাশ যানের বেগ কত এটাই আমরা জানি না, এটাই আমরা বের করতে চাই। এই মহাকাশ যানের বেগ এটাই আমরা জানি না, এটাই আমরা বের করতে চাই। এই যে স্ত্রী মহাকাশ যানের মধ্যে আছে, ওকে? কি ব্যাপার, সাউন্ড পাচ্ছ না? কি সমস্যা? ঠিক আছে তো, সাউন্ড ঠিক আছে না? একজন কমেন্ট করছে সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড ঠিক আছে তো ভাই? দেখো তো। হ্যাঁ সাউন্ড ওকে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে আর্থ, পৃথিবীতে, হ্যাঁ? মহাকাশযানের মধ্যে আছে। তো মহাকাশযানের মধ্যে আছে, এখান থেকে কত বেগে যাচ্ছে? ভি বেগে। মহাকাশযানের বেগ ভি। তাহলে পৃথিবীবাসী হচ্ছে তুমি, তোমার স্ত্রী কিন্তু মহাকাশযানের মধ্যে ঢুকে গেছে।
ও ঘুরে ফেরত আসছে, যখন ফেরত আসছে তুমি অনেক খুশি, আমার বউ ফেরত আসছে, ঠিক আছে, তুমি খুবই খুশি হয়ে গেছো, হ্যাঁ, যে তোমার বউ ছিল না এতদিন, অনেক দিন পর তোমার বউ ফেরত আসছে। এবার বউকে জিজ্ঞেস করছো কতদিন তুমি মহাকাশে ছিলা, ঠিক আছে, খুবই মনে করো যে কষ্টে ছিলা তুমি এতদিন, তো তুমি জিজ্ঞেস করছো, আনন্দিত হয়ে জিজ্ঞেস করছো কতদিন মহাকাশে ছিলা, ও বলছে আমি 4 বছর মহাকাশে ছিলাম। ওর হিসাবে, ওর হিসাবে, ওর বয়স ও মাপবে, তাহলে ওর হিসাবে 4 বছর পর ফেরত এসে দেখতেছে তুমি আবার 5 বছরের বড় হয়ে গেছো, তুমি আবার 5 বছরের বড় হয়ে গেছো। তাহলে ওর বয়স ও মহাকাশের মধ্যে বসে ও নিজে মাপছে, ওর বয়স ও মাপছে। তাহলে ও যখন ওর বয়স মাপছে, তুমি কিন্তু ওখানে যাও নাই, ও ওর বয়স মাপছে, তোমার স্ত্রী তার নিজের বয়স মাপছে। কত বছর? 4 বছর। 4 বছর, 4 বছর পর ফেরত আসছে, ঠিক আছে, 4 বছর পর ফেরত আসছে। তাহলে 4 বছর কিন্তু আমার হিসাব না, আমার তো প্রশ্নই ওঠে না, আমি তো কেউই না, তুমি, ঠিক আছে, তুমি। তাহলে তুমি 4 বছর, তোমার হিসাবে 4 বছর না, তোমার স্ত্রীর হিসাবে 4 বছর, দ্যাট ইজ টি নট। দেখো ম্যাথ করার, তাড়াতাড়ি ম্যাথ করার উপায় তোমার শেখাই দিই। টি নট পেয়ে গেছো, ভি লাগবে, তাহলে টি দরকার। টি নট পেয়ে গেছো, ভি লাগবে, তাহলে টি দরকার, টি। অর্থাৎ ও যতদিন মহাকাশে ছিল তুমি ততদিন একা একা কাটাইছো, নিঃসঙ্গ ভাবে একা একা কাটাইছো। তুমি নিঃসঙ্গ একা একা কতদিন কাটাইছো, তুমি নিঃসঙ্গ ভাবে একা একা কতদিন কাটাইছো, বুঝলা? তো সেই সেই সময়টা হচ্ছে টি। তো সেটা কি আমরা জানি? জানি না, সেই সময়টা টি। অর্থাৎ তুমি পৃথিবীতে অতিবাহিত করছো টি সময়। ও যতদিন মহাকাশে ছিল, ও ওর বয়স বলছে, ও ওর বয়স বলছে টি নট, দ্যাট ইজ 4 বছর। তুমি ততদিন পৃথিবীতে একা একা ছিলা, তাহলে তুমি একা একা অতিবাহিত করছো, এই যে একা একা, একা একা অতিবাহিত করছো, অতিবাহিত করছো, একা একা অতিবাহিত করছো কত সময়? টি, সরি, একা একা অতিবাহিত করছো টি সময়। ও যতদিন মহাকাশে ছিল, ও ওর বয়স মাপছে টি নট, তুমি এই সময় একা একা পৃথিবীতে অতিবাহিত করছো, দ্যাট ইজ টি নট, দ্যাট ইজ টি, সরি। ওকে, এই টিটা কত? এবার আমরা হিসাব করব। দেখো আমি ছোট মানুষ, আমি মানে কল্পনায় কল্পনায় হিসাব করতে পারি না, আমি মানে ম্যাথমেটিক্যাল হিসাব করব। তোমার বয়স ছিল এক্স, যাওয়ার আগে তোমার স্ত্রীর বয়স ছিল 10 বছরের বেশি, তার মানে এক্স প্লাস 10। তুমি পৃথিবীতে কাটাইছো টি সময়, টি বছর তুমি পৃথিবীতে একা একা অতিবাহিত করছো। তাহলে বর্তমানে তোমার বয়স, বর্তমানে জায়েদ খান, বর্তমানে জায়েদ খান এক্স প্লাস টি, এটা হচ্ছে বর্তমানে জায়েদ খানের বয়স কত? এক্স প্লাস টি, ঠিক আছে। তাহলে বর্তমানে জায়েদ খানের বয়স এক্স প্লাস টি। এবার বর্তমানে স্ত্রীর বয়স, বর্তমানে স্ত্রীর বয়স, বর্তমানে ও গেছিল কয় বছর বয়সে? এক্স প্লাস 10 বছর বয়সে, আর ওর হিসাবে ওর বয়স ও মাপছে কত? 4 বছর। তাহলে এক্স প্লাস 10 প্লাস 4 বছর, তার মানে এক্স প্লাস 14। তাহলে এক্স প্লাস টি আর এখানে এক্স প্লাস 14, বুঝা গেছে? বর্তমান, বর্তমান জায়েদ খানের বয়স এক্স প্লাস টি, আর বর্তমানে স্ত্রীর বয়স এক্স প্লাস 14, এইটা সবাই বুঝছি। এবার বর্তমানে ফেরত এসে তোমার স্ত্রী কি দেখতেছে? দেখতেছে তুমি 5 বছরের বড়। তাহলে বর্তমানে তোমার বয়স হচ্ছে এক্স প্লাস টি, সেটা বেশি কার তুলনায়? তোমার স্ত্রীর তুলনায়। স্ত্রী হচ্ছে এক্স প্লাস 14, কত বছর? 5 বছর। তোমার বয়স এক্স প্লাস টি, তোমার স্ত্রীর বয়স এক্স প্লাস 14, তাহলে এক্স প্লাস টি মাইনাস এক্স প্লাস 14 কত বছর? 5 বছর। এক্স প্লাস টি মাইনাস এক্স মাইনাস 14, 5। এইটা আর এইটা কাটাকাটি গেল, তাহলে অতএব টি সমান সমান 14 ওই পাশে গেল, 14 প্লাস 5, তাহলে 14 যোগ 5, 14 যোগ 5 19, 19 বছর, ঠিক আছে। কত বছর? 19 বছর, বোঝা গেছে? তাহলে বলো তো তুমি একা একা কয় বছর কাটাইছো? 19 বছর। আর তোমার স্ত্রী কয় বছর কাটাইছে? 4 বছর। তাহলে ওর জন্য যেটা 4 বছর, তোমার জন্য সেটা 19 বছর। এবার তোমার একটা শর্টকাট কথা বলে দিই, কিন্তু এটা সবাইকে বলবা না কিন্তু, ঠিক আছে? মানে খবরদার বলবা না যে অপূর্ব ভাই এটা মনে রাখতে বলছে, এটা নিয়ম বলছে। আমি কিন্তু নিয়ম বলতেছি না, আমি শর্টকাট বলতেছি। তোমার বইয়ে যত ম্যাথ আছে, যত ম্যাথ আছে তোমার বইয়ে, 99.9% ম্যাথের জন্য মহাকাশের সময় টি নট, পৃথিবীর সময় টি। যদি ভাবনা চিন্তা করতে সমস্যা হয়, সময় নষ্ট হয়, তাহলে তাড়াতাড়ি ম্যাথ করতে হবে। ঘন্টা দিয়ে দিচ্ছে, মহাকাশের সময় টি নট, পৃথিবীর সময় টি, ম্যাথ করে দিয়ে চলে আসো।
ঠিক আছে, ম্যাথ করে দিয়ে চলে আসবা। ঠিক আছে, বাট এটা সবসময় নিয়ম না। তোমার বইয়ে যত ম্যাথ আছে তার 99.9% ম্যাথের জন্য এটা সত্য। দেখো আমরা আগে যেটা করলাম, এই যে তোমার বইয়ের ম্যাথ, বোর্ড বইয়ের ম্যাথ, আগে যেটা করলাম আমরা, এই যে এটা এটা মহাকাশের সময় টি নট, পৃথিবীর সময় টি। নাও এবার ম্যাথ করো। মহাকাশের সময় টি নট, পৃথিবীর সময় টি। নাও এবার ম্যাথ করো। আমি আবারও বলতেছি, খবরদার, এটা নিয়ম না। মহাকাশের সময় টি নটই হবে, পৃথিবীর সময় টি হবে, এটা নিয়ম না। বাট ওই যে কখন, যখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসতে হবে, ঘন্টা দিয়ে দিছে, বুয়েটে খাতা নিয়ে নিবে, এখনই নিয়ে নিবে, একটা ম্যাথে 10 মার্ক, তাড়াতাড়ি করতে হবে, ওকে, তখন করবা। তাহলে মহাকাশের সময় দেখো, মহাকাশের সময় টি নট, পৃথিবীতে অতিবাহিত সময় টি। যে টি কোনটা, টি নট কোনটা, ভাবনা চিন্তা করতে যদি বেশি সময় নষ্ট হয়ে যায়, তাহলে মহাকাশের সময় টি নট, পৃথিবীর সময় টি, শেষ। এবার আমাদের চাইছে কি, বেগ ভি, তাহলে টি ইকুয়াল টু টি নট √1 - v স্কয়ার বাই c স্কয়ার, 1 - v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে টি 19। এবার টি নট কই, 4 √1 - v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এখান থেকে ভি এর মানটা বের করো, এখান থেকে ভি এর মানটা বের করো। কত আসছে, করছো কেউ? 0.977 সি, বিশ্বাস করলাম কিন্তু। আর যদি একবারে মানও লিখতে চাও তাও হবে 0.977 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, 2.93 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ভাইয়া ছুটি দেন, এই কেবল পড়াইলাম 1 ঘন্টা 11 মিনিট, আবার বলে ছুটি দেন। কি যে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। এখন কেমন যেন হয়েছে, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন 4 দিনই থাকি অসুস্থ। হ্যাঁ, এত টায়ার্ড লাগে। বয়স বেড়ে যাচ্ছে, বুঝলা, বয়স বেড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চুল পড়েও যাচ্ছে। হ্যাঁ, মাথা চুল টুল পড়েও যাচ্ছে। ভাই গেটিং ওল্ড, হ্যাঁ আসলেই বয়স বেড়ে যাচ্ছে। ভাই আরেকবার বলবা? ভাই বিয়ে করেন, বিয়ে করলে বয়স আরো বেড়ে যাবে। ঠিক আছে, দেখো যে ভাইয়েরা বিয়ে করছে তাদের সবার বয়সই বেড়ে গেছে। ঠিক আছে, তাই না? বলো, বিয়ে করলে বয়স বেড়ে যায়, বিয়ে করলে অনেক দায়িত্ব। যতদিন বিয়ে করবে না ততদিন ফ্রি, স্বাধীন, দায়িত্ব নাই। যখন বিয়ে করবা তখন দায়িত্ব, বুঝলা? বিয়ে করো তাহলে বুঝবা। হ্যাঁ, অনেক হচ্ছে ভাই, একটু ফ্যামিলিরে বলেন, মা বাপরে বুঝান, হ্যাঁ, যে বিয়ে যেন দিয়ে দেয় নাকি। ওকে, চেঞ্জ করি, আসো এবার একটা সুন্দর ম্যাথ করব। ঠিক আছে, এটা বুয়েটে আসে একটা ম্যাথ। বলা হচ্ছে দুইটা জীবাণু 0.995 সি বেগে একটি মহাকাশযানের মধ্য দিয়ে, দুইটি জীবাণু 0.995 সি বেগে একটি মহাকাশযানের মধ্যে রেখে মহাকাশে পাঠানো হলো। এই জীবাণু দুইটার একটা বৈশিষ্ট্য আছে, বুঝলো? জীবাণু দুইটার একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে তারা 20 দিন পর দ্বিগুণ হয়। তারা 20 দিন পর দ্বিগুণ হয়। এবার 1000 দিন পর ফিরিয়ে আনা হলে মহাকাশযানের মধ্যে জীবাণু সংখ্যা কতগুলো হবে? মহাকাশযানের মধ্যে জীবাণু সংখ্যা কয়টা হবে?
মহাকাশ যানের মধ্যে জীবাণু সংখ্যা কয়টা হবে? ঠিক আছে, জীবাণু জীবাণু জায়েদ খান কেমনে হবে? হাই হাই, এগুলা কি বলতেছ? দুইটা জীবাণু, দুইটা জায়েদ খান না রে ভাই। একজন হচ্ছে জায়েদ খান। জীবাণু কেমনে জায়েদ খান হবে? এই কথাগুলা যদি জায়েদ খান শুনে, ঠিক আছে, এখন মনে করো আমার নামে মামলা দিয়ে দিবে। ঠিক আছে, আমার নামে মামলা দিয়ে দিবে। স্বৈরাচারের দোসর বলে আমার নামে মামলা দিয়ে দিবে। তো চলো, জীবাণুর বৈশিষ্ট্য হচ্ছে তারা 20 দিন পর পর দ্বিগুণ হয়। হ্যাঁ, দুইটা জীবাণু এই মহাকাশ যানের মধ্যে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে মহাকাশ যান, এই মহাকাশ যান কত বেগে গতিশীল? 0.995 সি বেগে গতিশীল। 0.995 সি বেগে গতিশীল। ঠিক আছে, এই যে পৃথিবীতে আমরা আছি, আমরা পাঠাই দিছি জীবাণু 1000 দিন পর ফিরাই আনছি মহাকাশ যানটাকে, 1000 দিন পর ফিরাই আনছি। এই যে দুইটা জীবাণু, এই যে দুইটা জীবাণু 1000 দিন পর ফিরাই আনছি। এই 1000 দিন কাদের হিসাব? বলো, এই 1000 দিন কাদের হিসাব? এই 1000 দিনের হিসাবটা কারা করছে? আমরা করছি, আমরা যারা পাঠাইছি। আমরা মনে করো একটা গবেষণার কাজে মহাকাশ যানে করে দুইটা জীবাণু পাঠাইছি, আমাদের হিসাবে 1000 দিন পর ফেরত নিয়ে আসছি। আমরা পৃথিবীতে বসে হিসাব করছি। বুঝতে পারছো প্রশ্ন? যে ম্যাথটা লিখতেছে সেই হিসাব করছে, যে ম্যাথ লিখতেছে সেই হিসাব করতেছে যে কতদিন পর ফিরাই আনলাম, 1000 দিন পর ফিরাই আনলাম। তাহলে গবেষক দল হিসাব করছে এটা। তাহলে এই যে পৃথিবীবাসী হিসাব করছে 1000 দিন। এখন আমার কথা হচ্ছে কি, আমার চাইছে জীবাণু সংখ্যা কত হবে। ভাই, জীবাণুদের বয়স জীবাণুরা বলবে, যার বয়স সে মাপবে। তুমি মাতব্বরি করে অন্যের বয়স মাপবা না। তুমি মাতবারি করে অন্যের বয়স বলবা না যে ওর বয়স এত, তুমি কেন বলবা? ওর বয়স ওকে বলতে দিতে হবে। জীবাণুর বয়স জীবাণুরা মাপবে, অর্থাৎ জীবাণুদের জিজ্ঞেস করা হবে ওরা কতদিন ছিল ওখানে, ওরা বলবে আমরা এতদিন ছিলাম। তাহলে ওরা ওদের বয়স যেটা মাপছে, এই যে নিজেরটা নিজে যেটা মাপছে সেটা টি নট। তাহলে ওদের বয়স ওরা মাপছে টি নট, পৃথিবীতে সেইটা টি। টি হচ্ছে 1000। আর শর্টকাট টেকনিক যদি বলি, মহাকাশের সময় টি নট, পৃথিবীর সময় টি। দেখো শর্টকাটে বললে মিলে গেছে। মহাকাশের সময় টি নট, পৃথিবীর সময় টি। আর যদি বুঝে বলি, তাহলে জীবাণুর বয়স নিজেরা মাপছে, ওরা ওদের বয়স মাপবে। ওরা কতদিন ছিল, আমরা তো মহাকাশে যাইনি, ওরা কতদিন ছিল, ওরা ওদের বয়স মেপে আসবে, টি নট। পৃথিবীতে আমরা সেই সময়টা অতিবাহিত করে ফেলছি, তাহলে সেটা টি। ওকে, বোঝা গেছে? তাহলে এবার আমরা আসো দেখি তাহলে টি নট কত। আমরা কি জানি? টি ইকুয়াল টু টি নট, টি ইকুয়াল টু টি নট √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে টি হচ্ছে 1000, টি নট 1 মাইনাস 0.995 তার স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই নিচে সি স্কয়ার। সি স্কয়ার সি স্কয়ার কাটাকাটি। ভাই দেখো তো টি নট কত আসে? টি নট 99 পয়েন্ট সামথিং আসবে, দেখবা 99.9 সামথিং। এটা মানেই তো 100 দিন। ঠিক আছে, এটা মানেই 100 দিন। 99.84 995 সি, তার মানে 100 দিন। 99 পয়েন্ট সামথিং আসছে, ওই তো 100 দিন ওটা। তাহলে কতদিন? 100 দিন। তাহলে জীবাণুরা কয়দিন ছিল? 100 দিন। এবার জীবাণুরা কয়দিন ছিল ওটা আমাদের চাইনি, বলছে জীবাণু সংখ্যা এখন কত হবে যখন ফিরাই নিয়ে আসা হবে। ওরা 20 দিনে দ্বিগুণ হয়, তাহলে ওরা সময় পাইছে কিন্তু 100 দিন। আমরা পৃথিবীতে বসে সময় পাইছি 1000 দিন, ওরা পাইছে 100 দিন। 100 দিন, এবার 100 দিনে দেখো কয়টা হয় দ্বিগুণ হয়ে। একটু হিসাব করো তো, মনে মনে হিসাব করো কয়টা হবে 100 দিন পর। এখন কয়টা জীবাণু ওখানে পাওয়া যাবে? খুবই সহজ কিন্তু, করো হিসাব করো। 10টা না 20টা? 20টা? আচ্ছা গুড। 10টা, সরি 10টাও না 20টাও না, সরি 400 200। আচ্ছা আরো বলো। 20 দিনে দ্বিগুণ হয়, বলো বলো নিজেরা বলো। 5000। ওরে আল্লাহ, দেখো ভালো করে দেখো, দুইটা জীবাণু, জীবাণু দুইটা, এই যে দুইটা জীবাণু, তারা সময় পাচ্ছে টোটাল 100 দিন। তো 100 দিনকে আসো আমরা 20 করে ভাগ করি। 20 দিন 20 দিন 20 দিন 20 দিন 20 দিন 40 60 80 100। তাহলে দুইটা জীবাণু প্রথম 20 দিন পর হয়েছে 4টা, তারপরের 20 দিন পর
8টা, তারপরে 20 দিন পর 16টা, তারপরে 20 দিন পর 32টা, তারপরে 20 দিন পর 64টা, মুরগির বাচ্চার মতো ফুটছে আর কি, বুঝছো? 64টা। তাহলে অ্যান্সার হচ্ছে 64টি জীবাণু। অ্যান্সার 64টি। আমার কথা হচ্ছে, অনেকে বলতে পারে ভাই বুঝলাম, আপনার হিসাব বুঝে গেছি, কোনো সমস্যা নেই। 20টা, সরি 2টা 20 দিন পর দ্বিগুণ, আরো দ্বিগুণ, দ্বিগুণ, এইভাবে গেছে, ঠিক আছে, এইভাবে বাড়ছে। 20 দিন কাদের হিসাব? 20 দিন মানে দিনের হিসাব, দিন। এই 20 দিন পর দ্বিগুণ হয়, ঠিক আছে। পৃথিবীতে 20 দিন পাইলেও তারা দ্বিগুণ হইতো, মহাকাশে 20 দিন পাইলেও তারা দ্বিগুণ। তাও মহাকাশে তারা পাইছে কয় দিন? 100 দিন পাইছে, 100 দিন সময় পাইছে মহাকাশে। তাহলে 100 দিনের মধ্যে দ্বিগুণ দ্বিগুণ হবে। এইবার কথা হচ্ছে যে ভাই আপনি 100 এখানে আসছে, এই যে 100 কে 5 দিয়ে ভাগ করছেন, করে প্রথম 20 দিন পর 4টা, 8টা, 16টা, 32টা, 64টা বের হয়ে আসছে। আচ্ছা যদি এমন হইতো এই সময়টা আসলো ধরেন 500, 1000, 5000 এরকম সময় আসতো, তখন তো এইভাবে হিসাব করা যাইতো? এটা কি ফাইজলামি? হ্যাঁ, তখন তো এইভাবে হিসাব করা যেত না। তাহলে তখন কিভাবে হিসাব করতাম? তখন হিসাব করতাম তারা কয়বার দ্বিগুণ হইতে পারতেছে, তুমি দেখো তো ভাই কয়বার দ্বিগুণ। তারা সময় পাইছে 100 দিন, এই 100 দিনে তারা কয়বার করে দ্বিগুণ হচ্ছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। এই 5 তুমি কেমনে বের করো? এই 5টা আমরা কেমনে বের করি? এই 100 কে কয়দিন পর তারা দ্বিগুণ হয়? 20 দিন পর দ্বিগুণ হয়, এটা দিয়ে ভাগ করে। তাহলে কতবার দ্বিগুণ হবে? কতবার দ্বিগুণ হচ্ছে? দ্বিগুণ হচ্ছে সেই কতবার, এই কতবারটা বের করবে। তাহলে 100 ভাগ 20, 5 বার, 5 বার দ্বিগুণ হচ্ছে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5 5 বার 2 গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 বার। তার মানে 2 টু দি পাওয়ার 5 গুণ হচ্ছে। তাহলে কত গুণ হবে? 2 টু দি পাওয়ার 5 গুণ, তাই না? 5 বার করে দ্বিগুণ, 5 বার করে যদি দ্বিগুণ হয়, তাহলে আমি যদি জিজ্ঞেস করি 5 বার করে দ্বিগুণ হইলো, তার মানে কত গুণ হইলো? 2 টু দি পাওয়ার 5 গুণ হইলো। 2 টু দি পাওয়ার 6 কেমনে? 2 টু দি পাওয়ার 5, 5 বার, 5 বার দ্বিগুণ হইছে। তাহলে 2 টু দি পাওয়ার 5 গুণ হইছে। তাহলে এবার জীবাণু কয়টা ছিল? 2টা, 2টা জীবাণু 2 টু দি পাওয়ার 5 গুণ হইছে। টোটাল কত গুণ হইছে? তাহলে 2টা জীবাণু 2 টু দি পাওয়ার 5 গুণ হইছে। তাহলে জীবাণু সংখ্যা, এই যে জীবাণু সংখ্যা, জীবাণু ছিল কয়টা? 2টা। এবার এই 2টা জীবাণু 2 টু দি পাওয়ার 5 গুণ হইছে। তাহলে টোটাল জীবাণু সংখ্যা কত গুণ হইছে? 2 টু দি পাওয়ার 5 গুণ। কয়টা জীবাণু? 2টা জীবাণু। তাহলে 2টা জীবাণু 2 টু দি পাওয়ার 5 গুণ হইছে। তো 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32, আর 32 গুণ 2 কত? 64, 64টি। বুঝতে পারছো? এবার এই ম্যাথ কিন্তু আসে একবার, প্রথমে বুয়েট আসছে, তারপর কিন্তু বিভিন্ন জায়গায় রিপিট হয় এই ম্যাথ। এবার শর্টকাট শিখাই দিই তোমারে। শর্টকাট, শর্টকাট হচ্ছে জীবাণু সংখ্যা, শর্টকাট হচ্ছে জীবাণু সংখ্যা, এটা সমান সমান কয়টা কত কত গুণ টু দি পাওয়ার কতবার। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। কয়টা জীবাণু কত গুণ হয়, কতবার হয়। আসো, তোমার আমি জিজ্ঞেস করবো, তুমি উত্তর দিবা। কয়টা জীবাণু? উত্তর দাও, বলো বলো বলো। 2টা। কত গুণ হয়? 20 দিন পর কত গুণ হয়? দ্বিগুণ। তাহলে 2 গুণ, এই যে 2 গুণ হয়। কত গুণ হয়? 2 গুণ। কয়বার? কয়বার? 100 কে ভাগ দাও, 100 কে 20 দিয়ে ভাগ দাও। তাহলে 100 কে 20 দিয়ে ভাগ দিলে কয়বার? 5 বার। শেষ হয়ে গেল, অ্যানসার ডান। কয়বার? 5 বার। কয়টা কত গুণ কয়বার। তাহলে যদি আমি ধরো এখানে চেঞ্জ করে দিতাম, আমি যদি বলতাম যে 30 দিন পর দ্বিগুণ হয়, ঠিক আছে, আমি যদি সরি 30 দিন না, ধরো আমি বললাম 100 কে ভাগ করা যায় না, ধরো 50 দিন পর দ্বিগুণ হয়, ধরো 50 দিন পর দ্বিগুণ হয়, তাহলে 50 দিন পর দ্বিগুণ হয়। তাহলে এই এই কয়বার, এই কয়বারটা কি হইতো? কয়বার, কয়বারটা কি হইতো আগে সেটা বলো। কয়বারটা কি হইতো? কয়বারটা হইতো 2, কয়বারটা হইতো 2। এই তো বুঝে গেলাম। আমি যদি বলতাম যে আচ্ছা ঠিক আছে 20 দিনই থাকুক, 20 দিন পর 3 গুণ হয়, তাহলে কোথায় চেঞ্জ হইতো? এইখানে। কত গুণ? 3 গুণ, এখানে হইতো 3। যদি বলতাম 2টা জীবাণুর জায়গায় বলতাম 10টা জীবাণু, তাহলে এখানে চেঞ্জ হইতো, 2 এর জায়গায় হইতো 10। তাহলে এইভাবে হচ্ছে চেঞ্জ। এইবার শোনো, দেখো এটা তো মনে করো ওই যে একটা মানে ওই পাটিগণিত বীজগণিতের মতো করে করা হয়েছে এই নিয়মটা, ঠিক আছে, পাটিগণিত বীজগণিতের মতো করে করা হয়েছে।
আর এটা তো মনে করো একেবারে পুরো বাংলা প্রসেস। এটার একটা সুন্দর ম্যাথমেটিক্যাল প্রসেস আছে। তোমরা যদি নিউক্লিয়ার ফিজিক্স অধ্যায়টা তোমাদের পড়া থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম। নিউক্লিয়ার ফিজিক্স অধ্যায়টা তো পড়ানো হয়নি, ওটা তো তোমাদের অপর ভাই পড়াবে লাস্টের দিকে। পড়া আছে? নিউক্লিয়ার ফিজিক্স কে পড়াইলো? পড়ছি আর্কাইভে, আর্কাইভে পড়ছো। আচ্ছা, আমার আর্কাইভে পড়ে নিচ্ছ। আচ্ছা, অনেকে পড়ছো। আচ্ছা, যারা পড়ো নাই, ধরো যারা পড়ো নাই, তারা কি করবা, অপর ভাই যখন তোমাদের নিউক্লিয়ার ফিজিক্সের চ্যাপ্টারটা পড়াবে, নিউক্লিয়ার ফিজিক্সের চ্যাপ্টারটা যখন পড়াবে, তারপরে তুমি এই ম্যাথের, এই যে আমি এখন একটা নতুন প্রসেস দেখাবো, মানে এইটাই আমি এই যে 64টা আমি কিভাবে বের করতে পারতাম, ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যাল ওয়েটা আমি দেখাবো, ঠিক আছে, অর্ধায়ুর কনসেপ্ট। হ্যাঁ, তো দেখো তেজস্ক্রিয় ক্ষয়ের যে ব্যাপারটা ছিল, তেজস্ক্রিয় ক্ষয়ের অধ্যায় ছিল যে ধরো কোন একটা অ্যাটম সংখ্যা আছে n, ঠিক আছে, বা আদিতে ধরো n নট, আদি পরিমাণ n নট, ক্ষয় হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় হয়ে অ্যাটম শেষ হয়ে যাচ্ছে, হইতে হইতে ধরো n পরিমাণ আছে। তো এই তেজস্ক্রিয় ক্ষয়ের রেট মানে ডিএনডিটি, এই ডিএনডিটি এটা ছিল, এটা সমান সমান, এটা সমানুপাতিক ছিল হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, যে কটা অক্ষত আছে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক, অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। যেমন মনে করো তুমি কুমড়া খাওয়া, তুমি মনে করো ভালোই কুমড়া লাভার, তো 64 কেজির একটা কুমড়া কিনে নিয়ে আসছো, বুঝলা, তুমি প্রথম দিন খেয়ে ফেলছো 32 কেজি, এখন কুমড়া অবশিষ্ট আছে 32 কেজি, তাহলে প্রথম দিন তোমার কুমড়া খাওয়ার হার কত জানো? 32 কেজি পার ডে। পরের দিন তুমি আবার কুমড়া খাবা, তাহলে আবার খাইছো 16 কেজি পার ডে। 32 কেজি খাইলে তো শেষ, কিন্তু 16 কেজি পার ডে করে খাইছো, তাহলে এখন অবশিষ্ট আছে 16 কেজি। তাহলে তুমি দেখো তোমার যে কুমড়া খাওয়ার রেটটা, এই কুমড়া খাওয়ার রেটটা এটা হচ্ছে অক্ষত কুমড়ার মানের সমানুপাতিক। কুমড়া খাওয়ার রেটটা অক্ষত কুমড়ার মানের সমানুপাতিক, কুমড়া খাওয়ার রেট অক্ষত কুমড়ার মানের সমানুপাতিক। 64 কেজি ছিল, তুমি 32 খাইছো, যখন 32 আছে তখন তুমি কম খাইছো, 16 কেজি খাইছো, আবার 16 থেকে খাবা 8, এইভাবে যত কমতেছে তোমার কিন্তু খাওয়াও তত কমতেছে। তুমি পার ডেতে প্রথম দিনে খাইছো 32 কেজি, কিন্তু পরের দিনে খাইছো 16 কেজি। এই যে তেজস্ক্রিয় ক্ষয়ের হার, মনে করো এটা একটা তেজস্ক্রিয় কুমড়া, এই ক্ষয়ের হারটা ওই সময়ের অক্ষত পরিমাণের 64 কেজির সমানুপাতিক, 32 কেজির সমানুপাতিক। তাহলে এই যে তেজস্ক্রিয় ক্ষয়ের হার ডিএনডিটি, এটা ওই সময় অক্ষত পরমাণু সংখ্যার মানের সমানুপাতিক, বুঝলাম? তো এখান থেকে আমরা এই অবক্ষয় ধ্রুবকের হিসাব নিকাশ করি, করে দুইটা সূত্র পাই, একটা হচ্ছে ডিএনডিটি, এটা সমান সমান মাইনাস ল্যামডা এন, মাইনাস কেন, যে হ্রাস পাচ্ছে তাই, কমে যাচ্ছে তাই মাইনাস, আর আরেকটা সূত্র আসে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যে টি সময় কতগুলো অক্ষত আছে সেই এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো দেখো আমি এই কনসেপ্ট দিয়েও করতে পারি, তো আসো আমি তোমাকে বুঝাই। জীবাণু সংখ্যা আগে ছিল তেজস্ক্রিয় অধ্যায় ছিল ক্ষয়, এখানে হচ্ছে বৃদ্ধি। ব্যাপারটা কেমন ছিল, ধরো আদিতে পরিমাণ ছিল এন নট, এন নট হচ্ছে আদি পরিমাণ, জীবাণু সংখ্যা এন নট। এবার কি হচ্ছে, জীবাণু বাড়তেছে বাড়তেছে আরো বাড়তেছে আরো বাড়তেছে, তাহলে জীবাণু সংখ্যা বৃদ্ধির যে হারটা, বংশ বৃদ্ধির এদের যে হারটা, এটা হচ্ছে ওই সময়ে যতগুলো সৃষ্টি হয়েছে তাদের মানে সমানুপাতিক। যেমন মনে করো দুইটা ছিল, দুইটা থেকে চারটা হয়েছে, চারটা থেকে যে আবার 8টা হবে, 8টা থেকে আবার 16টা হবে, 16টা বাড়বে, চক্রবৃদ্ধি হারে বাড়তেছে। এই 4টা থেকে আবার দ্বিগুণ করে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি যে বিভাজন মানে বৃদ্ধির যে হারটা, এখানে তো বৃদ্ধি, তাহলে বৃদ্ধির যে হারটা সেই ডিএনডিটি, মনে করো এই যে বৃদ্ধি পেয়ে এই সময় হয়েছে এন, এই সময় হয়েছে এন, তো এই সময়ের যে বৃদ্ধির রেটটা ডিএনডিটি, এটা ওই সময়ের অক্ষত বা ওই সময় যতগুলো আছে তাদের মানের সমানুপাতিক, দিলাম তাদের মানের সমানুপাতিক। এবার ডিএনডিটি এটা সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে ল্যামডা এন, এবার ল্যামডা কিন্তু মাইনাস হবে না, কেন, কারণ এটা ক্ষয় না, হ্রাস না, বৃদ্ধি, তাহলে এখানে হবে প্লাস। তাহলে এই হচ্ছে একটা সূত্র। এবার আমি চাই টি সময় পর কতগুলো আছে, তো ধরো এটা হচ্ছে আমার শুরুর সময় t0, এখন আমি চাই টি সময় পর কতগুলো আছে, তো এই হচ্ছে আমাদের সূত্র, ডিএনডিটি ক্ষয়ের মানে বৃদ্ধির রেটটা ল্যামডা এন সমানুপাতিক। তো সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে ধ্রুবক দিলাম ল্যামডা, ল্যামডা হচ্ছে বৃদ্ধি ধ্রুবক, আগে ছিল ক্ষয় ধ্রুবক, এবার ল্যামডাকে আমরা এইভাবে বলবো যে এটা হচ্ছে বৃদ্ধি ধ্রুবক। তাহলে ডিএন বাই এন এটা ইকুয়াল টু ল্যামডা ডিটি। এবার দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, আসো এন কে এখানে আনলাম, ডিটি কে এখানে নিলাম, এবার দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। আদিতে ছিল কত, এন নট, তাহলে এখানে ছিল এন নট, এটা এন, আর টি হচ্ছে 0 থেকে টি, 0 থেকে টি,
তাহলে dn বাই n ln n, তাহলে ln n মাইনাস ln n নট, আর এখানে ল্যামডা বাইরে গেল আর dt কে ইন্টিগ্রেট করলে t। এবার ln এর বিয়োগ মানে ln এর ভাগ, ln n বাই n নট ল্যামডা t, ln ওই পাশে গেলে e, তাহলে n ইকুয়াল টু n নট, মানে n বাই n নট আছে তো, ln ওই পাশে গেলে e টু দি পাওয়ার ল্যামডা t। এবার n নটটাকে ওই পাশে নিয়ে গেলাম, এবার n নটটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, এই হচ্ছে আমাদের সূত্র n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। ঠিক আছে, মাইনাসটা হবে না শুধু, হ্যাঁ অবশ্যই মাইনাসটা খালি হবে না, ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধি, ক্ষয় না, বৃদ্ধি, উল্টা। ঠিক আছে, আগে যেমন ছিল অর্ধায়ু, এবার হবে দ্বিগুণায়ু, দ্বিগুণায়ু। যেমন মনে করো ছিল n নট থেকে দ্বিগুণ হইতে, n হচ্ছে দ্বিগুণ 2n নট, এটা হইতে যে সময় সেটা দ্বিগুণায়ু, তাহলে এটা t0, দেখি তো দ্বিগুণায়ু কত, তাহলে দ্বিগুণায়ু হচ্ছে t, যে t2 লিখলাম, আগে লিখতাম t হাফ অর্ধায়ু, এবার লিখবো দ্বিগুণায়ু, দ্বিগুণ হইতে সময়। তাহলে এবার n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, তাহলে n এর জায়গায় 2n নট e টু দি সরি ল্যামডা প্লাস, এই যে ল্যামডা t এর জায়গায় t2, n নট কাটাকাটি ln 2 ল্যামডা t2, তাহলে t2 হচ্ছে ln 2 বাই ল্যামডা, দ্বিগুণায়ু হচ্ছে ln 2 বাই ল্যামডা। এবার আসো বোর্ডে দেখো, এবার বোর্ডে দেখো সময় কত 100 দিন, আর 20 দিনে দ্বিগুণ হয়, বোর্ডে তাকাও, কেউ লিখবে না, দেখো মিলাইতে পারি কিনা। n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস না প্লাস ল্যামডা টি। আদি সংখ্যা কয়টা ছিল আমাদের, আদি অ্যাটম সংখ্যা কয়টা ছিল, অ্যাটম সংখ্যা তো না, জীবাণু সংখ্যা কয়টা ছিল, 2টা। 100 দিন পর, 100 দিন পর কয়টা হবে, 20 দিনে দ্বিগুণ হয়, আসো তো দেখি। n নট এর মান 2 ই টু দি পাওয়ার ল্যামডা, ল্যামডা মানে তো এই যে ল্যামডা মানে ln 2 বাই t2, ঠিক আছে, n নট ই টু দি পাওয়ার ln 2 বাই t2 ইনটু t, মান বসাই আসো, কয়টা, 2টা, ই টু দি পাওয়ার ln 2 ডিভাইডেড বাই t2, ln 2 ডিভাইডেড বাই t2 কয় দিনে দ্বিগুণ হয়, কয়দিনে খোঁজো 20 দিনে দ্বিগুণ হয়, তাহলে 20 দিনে দ্বিগুণ হয়, দ্বিগুণ আয়ু 20 দিন, সময় কত 100। নাও এবার বাকি কাজ ক্যালকুলেটর করবে, 100 আর হচ্ছে 20 ক্যালকুলেটর ছাড়াও করা যায়, 2 ই 100 ভাগ 20 5, তাহলে 5 ln 2, এবার 5 ln এর পাওয়ারের উপরে চলে যাবে, তাহলে 2 ই টু দি পাওয়ার ln 2 টু দি পাওয়ার 5, এই ই ln মানে 1, দেখছো ওই যে সূত্রটা আমরা লিখছিলাম, এই যে এখানে এই যে 2 টু দি পাওয়ার 5, এটা কিন্তু আসলে এইখান থেকে আসলো, এই যে 2, এই যে 2 টু দি পাওয়ার 5, তাহলে কতটি, 64টি। বুঝতে পারছো, এটা না বুঝলে কি প্রবলেম হবে, এটা না বুঝলে এখন প্রবলেম হবে না, তুমি যারা অবক্ষয় ধ্রুবকের ক্লাস যাদের করা নাই তারা নাও বুঝতে পারো, সমস্যা নাই, তুমি ওই 9 অধ্যায়ের ক্লাস করার পরে তারপরে এখানে আসবা, দেখবা বুঝে গেছো। ঠিক আছে, এই কারণে তো বললাম যে 9 অধ্যায়ের ক্লাস করে, ধরো অপর ভাই যখন তোমাদের 9 অধ্যায় পড়াবে, তো 9 অধ্যায়ের ক্লাসটা করে তুমি এখানে আসবা, দেখবা বুঝে গেছো। তাহলে ভালো থাকো, আজকে এই পর্যন্ত, তো নেক্সট দিন আমরা হচ্ছে ভরের আপেক্ষিকতা পড়বো, আরো অনেক কিছু পড়বো, টাটা, ভালো থাকো।